আপনি কি বিসিএস নাকি? আমি বললাম জি ভাই বিসিএস। আরে আপনার কেমনি বিসিএস হয়? আমার ওয়াইফ সামনে দাঁড়িয়ে হাসতেছে। ঠিক আছে, আপনার কিভাবে বিসিএস হয়? আমি বললাম ভাই হয়ে গেছে ভুলেছে। কেমিস্ট্রির শিক্ষকদের, আমার শিক্ষকের কথা যদি বলি, আমার শিক্ষক হলো আমার বন্ধুরা। রেজাল্ট দেওয়ার পর দেখা গেল মামুনেরটা আমি 0.1 কম পাইছি। মামুন বলে বেটা তোরে পড়ায় আমি মাত্র 0.1 কেমনি বেশি পাই, তুই তো পাস করারই কথা না। থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের একটা কোর্স ছিল, খুব টাফ কোর্স। তো আমি করলাম কি, আরিফের কাছে গেলাম যে আরিফ, আমি তো এটা পারি না। তো বলছে দেখো এখানে এই বড় একটা শীট আছে, এত বড় শীট তুমি পড়তে পারবে না, আমি এটা আজকে রাতে পড়া ছোট করব, ছোট করার পর তোমারে দিব, তুমি ওইটা পড়া পাস করবে, ওইটা পড়লে তোমার জন্য সহজ হবে। তুই যে পরীক্ষা দিতে পারতো তো এই তো বেশি, যা বাবা 600 টাকা জরিমানা দিয়া পরীক্ষা দে। আমি মনে করি কেমিস্ট্রির মার্কেট ভাই খুব, গভর্নমেন্ট সেক্টরে খুব জমজমাট, মানে যথেষ্ট ভালো। পুকুরে যেমন জাল মারলে কোথায় মাছ পাওয়া যাবে আমার আব্বা কিন্তু জানে, ওইখানে আদার ফেলে ওইখানে জাল মারে। বিসিএস প্রিলিটা হলো এরকম যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে ওইটা আপনার জানা থাকতে হবে। অনেকে বলে না মুখস্থ বিদ্যা, রিটেনে আপনি মুখস্থ বিদ্যা দিয়ে পার হতে পারবেন। তারা আমার মাস্টার্স রেজাল্ট জিজ্ঞেস করেন, তো আমি রেজাল্ট বলার পরে উনি বলে তোমার তো এডুকেশন সেক্টরে থাকা উচিত। তা আমি সুন্দর জবাব দিয়ে ফেলছি, স্যার আপনি আমার রেজাল্ট দেখে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, এরকম বিভ্রান্ত অনেকেই হয় স্যার। আমার রেজাল্ট, রেজাল্ট দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমি অত অত মানে এটা হয়ে গেছে স্যার, এটা একটা ওই যে এটা নাজমুল হোসেন শান্তর একটা ইনিংস এর মতো স্যার, হয়ে গেছে আর কি। আমি 1.5 লক্ষ টাকার বেতন ছেড়ে আমি জাস্ট সিভিল সার্ভিস ট্যাগ লাগানোর জন্য চলে আসব, আমার কাছে কেন যেন এখন আর অতটা এটাকে লুক্রেটিভ মনে হয়। কারণ সজল স্যার থেকে স্বাভাবিকভাবে উদ্ভাসী লিটন স্যার ভালো পড়া, এবং লিটন স্যারের ভিডিও দেখে আমি শিখে ফেলতেছি, শিখে ফেলতেছি, এই কারণে আমার সজল স্যারের লেকচার ভালো লাগে না। কিন্তু তারপরেও একটা জিনিস মাথায় রাখতে হবে যে সরাসরি আমরা যখন ক্লাস নেই আমি শুধু পড়াই না, আমি তাকে জীবনের। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আপনার ক্যাম্পাসের আরেকটি এপিসোডে। আমরা এখানে ক্যাম্পাস জীবন শেষ করে বিভিন্ন পেশায় যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন তাদের সাথে কথা বলে থাকি। তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সফলতার গল্প শুনে নতুন প্রজন্মকে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। আজকে আমাদের সাথে আছেন একজন বিসিএস ক্যাডার। তিনি কেমিস্ট্রি গ্র্যাজুয়েটদের জন্য সিভিল সার্ভিস ছাড়া অন্যান্য সরকারি চাকুরিতে সম্ভাবনা এবং দেশের শিক্ষা খাত সহ অন্যান্য অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। তিনি আমাদেরই সহপাঠী ও বন্ধু জনাব আবু শাহাদাত মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী সজল। সজল ভাই, আপনাকে আমাদের শোতে স্বাগত জানাচ্ছি। আপনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার হিসেবে বেশ কিছুদিন ধরে কাজ করে আসছেন। এছাড়াও আপনি অন্যান্য পেশায়ও ছিলেন। তো আশা করছি আপনার অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমাদের দর্শকদের উদ্দেশ্যে দয়া করে আপনার পরিচয়টা একটু দিন। ধন্যবাদ। আর শোয়েব, তাইব ভাই, এত চমৎকার আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আম, আমার নাম তো বিশাল, আমার বন্ধু শোয়েব ভালোবেসে চৌধুরীও যোগ করে দিয়েছে। হ্যাঁ, আবু শাহাদাত মোহাম্মদ দিদারুল আলম সজল। আর হলো যে আমার বাড়ি চাঁদপুরে। আর অনার্স মাস্টার্স করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে। বর্তমানে পটিয়া সরকারি কলেজে কেমিস্ট্রি লেকচারার হিসাবে কর্মরত আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 10-11 সেশনে ছিলাম। আমি মূলত জয়েন করি 38তম বিসিএস সাধারণ শিক্ষা থেকে। 3.5 বছর ছিলাম লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ, এই কিছুদিন আগে পটিয়া সরকারি কলেজে যোগদান করেছি। থ্যাংক ইউ সজল ভাই। আমার প্রথম সম্পর্ক প্রশ্নে আসছে যে আপনার এত বড় নামটা আপনি আসলে ওই বোর্ডের যে এমসিকিউ তে কিভাবে লিখতেন, ওইটা কি জায়গা হতো? না, আমার দুইটা অক্ষর, দুইটা শব্দ বাদ দিতে হয়েছে। প্রথম কথা হলো আমার শাহাদাতের এ বাদ দিতে হয়েছে, আর সজলের এইচ বাদ দিতে হয়েছে। আর তারপরে আমার বংশের নাম দেওয়া হয় নাই পাটোয়ারি, এটা নিয়ে আমার আব্বা খুব কষ্টে আছেন। বংশের নাম না থাকলে হয় না কি, আচ্ছা। ওইটাকে আমার স্যাক্রিফাইস করতে হয়েছে। থ্যাংক ইউ। এবং আপনার একটু ছোট করে ব্যাংকিং সেক্টরে একটা অভিজ্ঞতা আছে, যতটুকু আমরা জানি সরকারি ব্যাংকে আপনি প্রতিষ্ঠিত ছিলেন। সো জি আমরা জি। ওটার গল্প করবো। তো আমাদের যেহেতু আমাদের আসলে আড্ডাটা হচ্ছে আফটার ক্যাম্পাস, আমরা বিফোর ক্যাম্পাসও কিছুটা ভ্রমণ করি, বিকজ ওইটা খুব ইন্টারেস্টিং কিভাবে আসলে এই জার্নিটা শুরু। তো দর্শকদের জন্য আপনি কি ছোট করে বলবেন যে কেমিস্ট্রিটার জার্নিটা কোথা থেকে শুরু হয়েছিল এবং কিরকম এনজয় করেছেন? আচ্ছা, আসলে আমাদের দেশে তো কে কোন গ্রুপ নিবে এটা নির্ভর করে বাবা মা শিক্ষকদের উপর। রেজাল্ট ভালো হলে বিপদ, আপনি চান আর না চান আপনাকে সায়েন্সে পড়তে হবে। তো আমার খুব ইচ্ছা ছিল আর্টসে পড়ার, ইতিহাস আমার খুব পছন্দের সাবজেক্ট, রাষ্ট্রবিজ্ঞানও ভালো লাগতো। কিন্তু এগুলি শুনে তো লাভ নাই, এটা স্যাররা ঠিক করে দিবে আমি কোথায় পড়বো আর কি।
এসএসসি তে সায়েন্স নিয়ে শেষ করি। আর কলেজে ভর্তি হই সরকারি বিজ্ঞান কলেজ। ওইখানে তো সায়েন্স ছাড়া কিছুই ছিল না, আর্টস কমার্সও ছিল না, মেয়েও ছিল না, বয়েজ কলেজ ছিল আর কি। আমি একাই, আমরাই ছিলাম আর কি। তো তারপরে প্রথমবার আমি ভর্তি হই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা কলেজে, অনার্সে ম্যাথমেটিক্সে। তারপর সেকেন্ড টাইম আপনাদের মনে থাকার কথা, 10-11 সেশনে সবার আগে পরীক্ষা হয়েছিল চিটং ইউনিভার্সিটিতে, সবার আগে। আমি পরীক্ষা দিতে আসছি চিটং অক্টোবরের দিকে। তো চিটং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আসছি, ওদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে। তো আমি পরীক্ষা দিয়ে বের হয়ে গেছি সেন্ট্রাল ফিল্ডে ফুটবল খেলতে। এখন ফুটবল খেলতে যাই, আমি তো চারপাশ দেখে বসি হয়েছে, আর তো কোথাও পড়াশোনা করা যাবে না, চিটং ইউনিভার্সিটিতেই পড়তে হবে। তো এক টুকরা একবারে ভেস্টের মতো দেখা যাচ্ছে, দারুণ সুন্দর চারপাশের পরিবেশ, পাহাড় টাহাড়, বৃষ্টি। তো যাই হোক আমি পরীক্ষা দিলাম। এখন দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত আমি আসলে শোয়েবের মতো মেধাবী না, তাইব ভাইয়ের মতো মেধাবী না, আমি দেখি আমার রোল নাম্বার আসে না। পাশ করেছি সিরিয়াল 1200তম, আমার তো আসে না। প্রথম ওয়েটিং লিস্ট যায়, আমি ওইদিকে আবার অন্য জায়গায় পরীক্ষা দেওয়া প্রায় বন্ধ করে দিছি। পরীক্ষা দিচ্ছি, আসতেছে না, আমি তো টিকবই। একজন বলছে যে 1200 সিরিয়ালে আসবে, ওই সময় প্রথম পরীক্ষায় যেহেতু আসতে হবে। তো প্রথমবার আসে নাই, দ্বিতীয়বার আসে নাই। আহ থার্ড ওয়েটিং লিস্ট থেকে এই অথমের জায়গা হলো, তখন একটা সাবজেক্টই বাদ ছিল, ফিজিক্স। আমি ফিজিক্স নিলাম। তো ফিজিক্সে প্রথম দিন মুবাশ্বের খান, সম্ভবত, আমি স্যারের নাম জানি না সঠিক বলছি কিনা, বোর্ডে এসে বলছে শরতে সরসজা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সব লিখো। তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ লিখতে যা বললাম, ইয়াল্লা এই কি বিপদে পড়লাম। একে ফিজিক্স, তারপর আবার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখা লাগে। তো আমার মনে আছে আমি যখন ফিজিক্স ছাড়া আমার সময় কিছু ছিল না। আমি শেষ করে যখন শহীদ আব্দুর রব হলে গেছি, তো ওইখানে আমার জিওগ্রাফির এক বড় ভাই ছিলেন, রোমান ভাই। উনার পাশের রুমে থাকতেন আমাদের কেমিস্ট্রির কিংবদন্তি রোমান ভাই। কেমিস্ট্রির কিংবদন্তি রোমান ভাই। হ্যাঁ, দুই রোমান পাশাপাশি থাকতেন নিচতলায়। তো যার সাথেই দেখা হয় ফিজিক্স স্যার বলতেছে কেমিস্ট্রি পাও নাই, যার সাথেই দেখা হয় বলতেছে কেমিস্ট্রি পাও নাই। আমি চিন্তা করলাম কি রে ভাই, কেমিস্ট্রি এত ভালো হয় কিভাবে। তো যাই হোক আমি আর কিছু জানি না ভাই, আমি ক্যাম্পাসে জয়েন করছি। জয়েন করে আমার কাজ হলো প্রতিদিন শুধু ঘোরা, একা একাই ঘুরি। ঘুরতে ঘুরতে প্রীতিলতা হলের সামনে পর্যন্ত যাই, ভয় পাই আবার পিছনে ব্যাক করি, কিরে ভাই এখানে এত মানুষ কেন। প্রীতিলতা হলের সামনে কিন্তু একটা ফাঁকা জায়গা ছিল, মনে আছে কিনা, হতাশার মোড়ের একটু আগে। তো এখানে মেয়েরা তো বসে থাকতো, ওনারা মাঝে মধ্যে ছেলেদেরকে একটু বকাঝকাও করতো আর কি। তো আমার ভয় লাগতো, কি রে ভাই কি বিপদে পড়ি না পড়ি। আমি কিছুই জানি না, আমার ওই যে যে ভাই ছিলেন, আমি কৃতজ্ঞ রোমান ভাইয়ের কাছে জিওগ্রাফি, উনি আমার ওই যে মাইগ্রেশনের ফর্মটা পূরণ করে রাখছিলেন। আমি কিছুই জানতাম না। আরেকজন ভাই ছিল জিওগ্রাফিরই, মাহবুব ভাই, দুইজন মিলে আমার মাইগ্রেশনের ফর্মটা পূরণ করে রাখছে। রাখার পরে আমি এরকম মাইগ্রেশনের দিন আমি ভাইবা বোর্ডে আবার গেলাম। তো যাওয়ার পরে এখন, তখন স্ট্যাটিস্টিক্স বাকি ছিল, স্ট্যাটিস্টিক্স বাকি ছিল আর কেমিস্ট্রি বাকি ছিল, এই দুইটা। তো এখন স্ট্যাটিস্টিক্স যারা আছে, আমার কিছু বন্ধু বান্ধব তৈরি হয়েছে, তারা বলতেছে আরে বেটা স্ট্যাট নেই, ল্যাব ট্যাব নাই, কেমিস্ট্রি ল্যাব সারাদিন ল্যাব করতে হবে, এই সেই। তো আমি আমার আব্বাকে বারবার ফোন দিচ্ছি। তো আমার আব্বার একটা কথা, আমি যখন ঢাকা কলেজে ম্যাথমেটিক্সে ভর্তি হয়েছি, চিটং ইউনিভার্সিটিতে ফিজিক্সে ভর্তি হয়েছি, আমার আব্বার একটাই কথা, সাবজেক্ট ভালো, তুই চাইলে পড়তে পারিস, তবে কেমিস্ট্রির মতো ভালো সাবজেক্ট নেই। এর কারণ আছে, আমার আব্বা কুমিল্লা শিক্ষা বোর্ডের কেমিস্ট্রির বোর্ড এক্সামিনার ছিলেন। উনি কেমিস্ট্রি পড়াইতেন, ভালো পড়াইতেন, আমাকেও পড়াইছেন কিছুদিন। তো এখন আমি চিন্তা করলাম, বাপ যেহেতু বলতেছে, ভালোর জন্যই তো বলতেছে। ওই চিন্তা থেকে আমি আমার যখন কেমিস্ট্রি নেওয়ার সুযোগ হইলো, আমি কেমিস্ট্রি নিলাম। কেমিস্ট্রি নেওয়ার পরে দোতলায় উঠলাম, দেখা হলো আমার বন্ধু সাব্বিরের সাথে। সে তো রীতিমতো নাচতেছে, কি ব্যাপার আমি থার্ড, আমি কিভাবে কেমিস্ট্রি পাইলাম। তখন আমি ওর কথা শোনা প্রথমবার মনে হলো, হ্যাঁ কেমিস্ট্রি মনে হয় খুব ভ্যালুয়েবল সাবজেক্ট, নাহলে ও এত খুশি কেন। এ হলো আমার কেমিস্ট্রির সাথে যাত্রা শুরুর গল্প। আর আরেকজন মানুষের কথা বলবো যেহেতু সুযোগ আসছে। আমি যখন সরকারি বিজ্ঞান কলেজে পড়ি ইন্টারমিডিয়েট লেভেলে, তখন আমি কেমিস্ট্রি প্রাইভেট পড়তাম আনোয়ার স্যার নামে একজন স্যারের কাছে। স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তখন ফার্স্ট ক্যামব্রিয়ান কলেজে জয়েন করছিলেন। ক্যামব্রিয়ান কলেজ থেকে স্যার পরবর্তীতে চলে যান আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। স্যার ছিলেন চমৎকার স্মার্ট মানুষ এবং খুব চমৎকার জৈব রসায়ন পড়াতেন, খুব চমৎকার। মানে উনার কাছে কেমিস্ট্রি পড়ার পর আমার মনে হয়েছে যে না, কেমিস্ট্রিটা সহজ, অপেক্ষাকৃত অন্য বিষয় থেকে আমার মনে হয়েছে মনে হয় কেমিস্ট্রিটা একটু সহজ। মূলত ওই সহজের কারণেই হোক, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স আর কম্পিউটার সায়েন্স পাওয়ার সুযোগ ছিল না আমার।
So, বাকি সাবজেক্ট গুলোর মধ্যে তখনকার সময় আসলে কেমিস্ট্রি ছিল মোস্ট ডিমান্ডেবল, এটা যেটা আমি বুঝতে পারছি বড় ভাইদের কথা থেকে। তো ওই সূত্রেই মূলত কেমিস্ট্রি নেওয়া। আব্বারও একটা ইনফ্লুয়েন্স ছিল, আনোয়ার স্যারের ছিল, আর অন্যান্য যারা আছেন তাদেরও একটা পরামর্শের কারণেই কেমিস্ট্রির জগতে আসে। কিন্তু তারপর আসি, আজ পর্যন্ত কেমিস্ট্রির সাথেই আছে। খুবই চমৎকার সজল। আসলে সজলের কাছ থেকে যদি এই ক্যাম্পাসের গল্প শুনি, আমার মনে হচ্ছে ২-৩ ঘন্টা শুনলেও আসলে মন ভরবে না। এত সুন্দর করে সজল বলছেন সবকিছু। তো অনেক কিছুই শুনবো। আমরা ক্যাম্পাস হয়তো খুব বেশি কভার করতে পারবো না। তবুও ক্যাম্পাস নিয়ে আরেকটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে সজলের পছন্দের কোনো শিক্ষক নিশ্চয়ই ছিলেন অনেকে। তার মধ্যে স্ট্যান্ড আউট কেউ আছেন কিনা? আ এবং ক্যাম্পাসের তো মজার অনেক অভিজ্ঞতাই আসে নিশ্চয়ই এই ৫-৬ বছরে। তার মধ্যে ২-১ টা যদি কোনো একদম আলাদা করে বলতে ইচ্ছে করে, একটু বলতে পারেন। আচ্ছা, কেমিস্ট্রির শিক্ষকদের, আমার শিক্ষকের কথা যদি বলি, আমার শিক্ষক হলো আমার বন্ধুরা। ভেরি সরি টু সে দ্যাট। এর কারণ আছে, কারণ হলো আমি ভাই নন কলেজিয়েট স্টুডেন্ট। একজনের নাম বলা উচিত, দিয়ে নাম, আমাদের কিংবদন্তি অফিসের লোক, নাম বলতে চাচ্ছি না এখন আর। হ্যাঁ, উনার বদৌলতে আর ছাত্রদের বদৌলতে জরিমানা দিয়ে দিয়ে আমি পরীক্ষা দিতে পারছি। তো সে কারণে আসলে ছাত্রদের নিয়ে কমেন্টস করা আমার জন্য টাফ। আমাদের শিক্ষকদের, সম্মানিত শিক্ষক রসায়নের, প্রত্যেকেই আমি মনে করি তাদের জায়গা থেকে অনেক বেশি মেধাবী মানুষ, অনেক বেশি মেধাবী মানুষ। তবে আমাকে যদি, আমি ওই শিক্ষকের কথা বলতে গেলে প্রথমে আমি আমার একটু বন্ধুদের কথা স্মরণ করি, যদি আপনারা আপত্তি না করেন। স্পেশালি হাসিব, আমি আমার এই বন্ধুটার প্রতি খুব বেশি গ্রেটফুল। আমি ফার্স্ট ইয়ার পাস করতাম না হাসিব না থাকতো, আমি এটা কখনোই ভুলবো না। আমার মনে আছে হাসিবের কাছে আমি যাইতাম, একটা তোহফা নিয়ে যাইতে হইতো, হাসিবের কাছে একটা স্পেশাল তোহফা নিয়ে যাইতে হইতো, তখন ও পদ্মা কটেজে থাকতো। ওইটা নিয়ে গেলে বলবে পড়াবো, নাহলে পড়াবো না তোকে, এরকম একটা বিষয়। জেলখানার কারেন্সি হাসিবের নাকি? সাথে থাকতো মামুন। হ্যাঁ, না না ওইরকম না, অন্য জিনিস আর কি। আচ্ছা, হাসিবের এনিওয়ে। সাথে থাকতো মামুন। হুম। মামুন এখন জার্মানিতে। মামুনও অনেক হেল্প করতো, কলা মামুনও মামুন। অনেক হেল্প করতো ফার্স্ট ইয়ার থেকে। হ্যাঁ। হাসিব আর মামুন, মামুনের সাথে একটা মজার ঘটনা আছে। সেকেন্ড ইয়ারের ইমপ্রুভমেন্ট দেওয়ার পরে, না সরি থার্ড ইয়ারে রেজাল্ট দেওয়ার পর দেখা গেল মামুনের তো আমি 0.1 কম পাইছি। মামুন বলে, বেটা তোরে পড়ায় আমি মাত্র 0.1 কেমনে আচ্ছা, বেশি পাই, আমি এ তুই স তো পাস স করারই কথা না। সজলকে আমি একটু থামাবো এই হলো অবস্থা। মাঝপথে। সজলের জিকু, কথায় থার্ড অনেকেই ইয়ারে একটা ইমপ্রেশন জিকু। পেতে পারে যে সজল ব্যাক বেঞ্চার, খারাপ স্টুডেন্ট। এটা আসলে মানে খুবই একটা অন্যায় কথাবার্তা হবে। সজলের সিজিপিএ এটার একটা রিফ্লেকশন। আরে না, পাইতে দেন না, সমস্যা নাই, পাক না। ইটস এরপরে কি হ্যাঁ, মানে আফটার হুম, ম্যাথ হুম, কি, এটা তো আসতেছে। সজল ভাই বলেন, আপনি কোনো সমস্যা নেই। উনি বিসিএস ক্যাডার ভাই, উনি হ্যাঁ, এখন যদি বলে তারপর আমি ফেলই করছি সারা জীবন, ওকে, কোনো হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, ক্যারি অন। সো আপনি বলেন। তারপর থার্ড ইয়ারে ছিল জিকু। জিকু, জিকু আমার সাথে, আমরা একই সার্ভিসে আছি, এবং জিকুর সাথে একটা মজার বিষয় হলো বিসিএস এ আমাদের সিরিয়াল ফাইন। সেম। জিকু 17তম, হারুন ভাই 18তম, আমি 19তম আমার সাবজেক্টে। এরকম একটা সিরিয়াল, আমরা এফটিসিও করছি একসাথে, এবং জিকু আমাকে বিসিএস এ অনেক হেল্প করছে। আমি ওর প্রতি খুব গ্রেটফুল। আরিফ, আরিফ হুম, হুম, চলে গেছে শিওর। বাইরে। আরিফের একটা ঘটনা আমি আপনাদেরকে, যদি সময় থাকে আমি একটু বলি। থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের একটা কোর্স ছিল, খুব টাফ কোর্স। তো আমি করলাম কি, আরিফের কাছে গেলাম যে আরিফ, আমি তো এটা পারি না। তো বলছে, দেখো এখানে এই বড় একটা শীট আছে, এত বড় শীট তুমি পড়তে পারবে না, আমি এটা আজকে রাতে হুম, পইরা ছোট করব, ছোট করার পর তোমারে দিব, তুমি ওইটা পইরা পাস করবে, ওইটা পড়লে তোমার জন্য সহজ হবে। মানে এরকম বন্ধু বান্ধব পাওয়া আসলে ভাগ্যের বিষয়। কেমিস্ট্রির ছেলে মেয়েরা আসলে সবাই হেল্পফুল ছিল। আমার আরিফ, প্রসেনজিৎ, পলাশ, শাহাদাত ছিল, অনেক রাত করে হলে আসতো, তারপরে ওর কাছে একটা টপিকস বুঝতে যাইতাম। আর সিনিয়রদের মধ্যে রোমান ভাই, হারুন ভাই হেল্প করছেন। তো আমি যদি বলি আমার শিক্ষক, আহ, ওরা প্রথম। আর ডিপার্টমেন্টের সাবজেক্ট কথা যদি আমি বলি, আমি ক্লাস করেছি অল্প। তো আমার আসলে মূল্যায়ন করার সুযোগ নাই, কিন্তু কিছু ক্লাস আমি করতে ভালো লাগে, বা আমি এখন যখন পড়াই যাদের পড়ানোর স্টাইলটা আমি ফলো করার ট্রাই করি। যদি আমার ইউনিভার্সিটির স্যারদের কথা বলি, প্রথমে আমি দেবাশিস পালি স্যারের কথা বলি। যদিও আমি ওনার মাত্র একটা কোর্স পাইছি, নিউক্লিয়ার কেমিস্ট্রি। স্যারের একটা স্পেশাল জিনিস ছিল, স্যার 3 রকমের কলম নিয়ে আসতো, আপনাদের মনে আছে কিনা? 3 রকমের কলম নিয়ে আসতো, লাল কলম, নীল কলম, কালো কলম, এরকম সবুজ কলম নিয়ে আসতো স্যার। তো দেবাশিস পালি স্যারের ক্লাস ভালো লাগতো। আবেদ আলসার স্যার স্টেরিও কেমিস্ট্রি ফার্স্ট মোটামুটি ইয়ারে। ভালোই পড়াইছিলেন। আহ, আমাদের রাইট। কামরুল স্যার ছিলেন। কামরুল স্যার পরবর্তীতে মানে
ফার্মেসিতে চলে গেছেন, ফার্স্ট ইয়ারের অর্গানিক পড়াইতেন। তারপর আমাদের সালাম স্যার, অল্প কিছু ক্লাস পাইছি। দিদার স্যার তো পরে চলে গেলেন। মাহবুবুল মতিন স্যার ভালো পড়াইছেন, অস্বীকার করবো না, আচ্ছা, ন্যাচারাল কেমিস্ট্রি পড়াইতেন মতিন উনি, স্যারের নাম সবাই একটু মাস্টার্সে হাসি মুখে বলে, ভালো এটা খুব পড়াইছেন অর্গানিক। ইন্টারেস্টিং। তো মোটামুটি মানে আসলে আমরা কোনোদিন যাক, সময় হলে আমরা মতিন আসলে ওই স্যারকে আলোচনা, নিয়ে আসবো ইনশাল্লাহ। না, আমরা হ্যাঁ মতিন একসময় স্যারের মতিন শোতে স্যারের আমি সজলকে চাই। গল্প অভিজ্ঞতাও শুনবো শুনতে নাকি? হবে আমাদের। তো আমাদের স্যারদের যদি আসলেই। সাব্বিরকেও রাখতে হবে, আমাদের দুইজন থাকলে স্যারের ভালো লাগবে। স্যারের সাথে ওকে। আমাদের দীর্ঘদিনের পদযাত্রা, আচ্ছা। একসাথে থাকলে খারাপ হয় না। তো আসলে সত্য বলতে গেলে কি, আসলে তাপসী ম্যামও ল্যাব গুলা খুব রেগুলার করাইতেন। তারপরে এই বেনু স্যার তখন শিক্ষক পরিষদের সম্পাদক থাকা সত্ত্বেও, আপনার মনে আছে কিনা, এসে এসে আপনার ল্যাব গুলা করাই যেত। তো আসলে ওইভাবে প্রিয় শিক্ষক আমার জন্য ফাইন্ড আউট করা টাফ আমাদের, কারণ আমার ম্যাক্সিমাম টিচাররা কিন্তু রেগুলার ছিলেন। ফিজিক্যাল সেকশনটা বাদ দিলে শামীম আক্তার স্যারের, ম্যাডামের নাম বলা খুব জরুরি, কারণ আমাদের সময় ফিজিক্যালে শুধু শামীম আক্তার ম্যাম খুব সিরিয়াসলি ক্লাস নিতেন। আপনাদের মনে থাকার কথা, অনেকগুলা ক্লাস নিয়েছেন। কিন্তু আমাদের সিনিয়র স্যারদের কাছ থেকে আমার পাওয়া একটা শিক্ষা এজ এ টিচার, আমি বলবো আমাদের টিচাররা কিন্তু ক্লাস মিস করছেন কম। সিনিয়র টিচাররা, বেনু কুমার দে স্যার, তারপর তাপসী ম্যাম, হ্যাঁ উনারা সিনিয়র হওয়া সত্ত্বেও, দিদার স্যারের কথা বললাম, সালাম স্যারকে কিছুদিন পাইছি, জহুর স্যার, জ্যাক স্যারকে অল্প কিছুদিন পাইছি। স্যাররা কিন্তু ক্লাস মিস দিতেন না, তাই না? এই একটা ভালো জিনিস আমাদের স্যারদের ছিল। তো প্রিয় শিক্ষক বলা আমার জন্য আসলে ভাই একটু tough। কিন্তু যাদের কথা বললাম প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ মনে করি। আহ, আর ক্যাম্পাসের মজার ঘটনা ভাই, আমি তো ক্যাম্পাসে ছিলাম। আহ, 4 বছরই আমি ক্যাম্পাসে ছিলাম, শাটলে আসা যাওয়া করি নাই। আমার পুরো লাইফই গেছে চিলে, হ্যাঁ, বলে আর শেষ করা যাবে না। হারুন ভাই রিলেটেড একটা ছোট ঘটনা বলি। হারুন ভাই মনে আছে কিনা, শীট বানাইতো। তো হারুন ভাইয়ের লেখা তো ভাই, মানে হারুন ভাই এত তাড়াহুড়া করে লিখতো, যেখানে রোমান ভাইয়ের শীট থাকতো খুব ফ্রেশ, আর হারুন ভাইয়ের শীট থাকতো, হ্যাঁ ডাক্তার হওয়া দরকার ছিল, হারুন ভাইয়ের শীটটা ছিল আপনার ধরেন যে একটু আঁকা বাঁকা লেখা। তো আমি একদিন ওই যে আমাদের কেমিস্ট্রির নিচে যে ফটোকপির দোকান আছে, ওইখানে দাঁড়াইছি। তো সামনে বসা এক ছেলে মন্তব্য করতেছে, আমাদের জুনিয়র, ফটোকপি করতে, হারুন ভাই এগুলা কি লেখে, একটু সুন্দর করে লিখবে না, কিচ্ছু বোঝা যায় না কি না কি লেখে। পিছনে ফটোকপি করতে আসছে হারুন ভাই, হারুন ভাইও পিছনে লাইনে দাঁড়ানো। তো হারুন ভাই পিছনে তো বলতেছে, ছোট ভাই নিজে একটু কষ্ট করে লেখো, তাহলে টের পাইবা যে ফ্রেশ করে তোলা কত কষ্ট। এটা একটা চমৎকার ঘটনা। আহ, আমাদের আরেকটা হলো, আমি যখন প্রথমেই ঢুকি, আমি তো মাইগ্রেশন করি, কিন্তু আমি 1.5 মাস পরে আসছি। তাইব ভাইয়ের মনে থাকার কথা, আপনারা গান গাচ্ছিলেন আমাদের গ্যালারি একে, আমি পিছনে যাই আপনাদের সাথে জয়েন করছিলাম, ভেরি ফার্স্ট ডে এট মাই কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তারপর শোয়েব, তখন তো রিয়াল মাদ্রিদের ডাইহার্ট ফ্যান। জনি হলো বার্সার ফ্যান, আরে দুইজনের মধ্যে তুমুল। আরিফ জামান ভার্সার, সে এক দুর্দান্ত, ওরা রাত জেগে খেলা দেখতো, পরের দিন এসে গল্প করতো, এরকম ঘটনা। আর আমার আরেকটা ঘটনা বলি, যদি সময় থাকে। আহ, আমি ফার্স্ট ইয়ারেই, আমার 5 বছরে আমি ফার্স্ট ইয়ারে কলেজে 75%, 73%। ওই সময় আমার ক্লাসে যাইতে হইতো আমার বন্ধু সাব্বির, সিয়াম, ওরা কেউ ডিপার্টমেন্টে ঢুকতো না, দোলা নীলা ওরাও, ওরা ক্লাস করতো না, ওরা থাকতো হলো আপনার চাকসুদ্ধ তলায়, কাঠ টাট খেলতো। তো আমাকে পাঠাইতো, তুই যা ক্লাসে যা, আমাদের প্রক্সি গুলোও দিয়ে দিস। তো প্রক্সি যখন দিচ্ছি, একদিন শামীম আক্তার ম্যাডাম ধরে ফেলছে। এখন ম্যাডাম কিন্তু খুব সুন্দর করে মিষ্টি করে কথা বলতেন। তো ম্যাডাম বলতেছে, তো পিছনে আমি কথা বলতেছি, কে প্রক্সি দিছো? তো আমি বললাম, আমি দাঁড়াইলাম, ম্যাডাম আমি। বললাম, তুমি তো অনেক পিচ্ছি, তুমি এসব কাজ করো কেন? আবার আরেকদিন তো আমি পিছনে বেরো বলছি, ম্যাডাম সরি ভুল হয়ে গেছে। আল্লাহ, তোমাকে দূর থেকে যত পিচ্ছি মনে হয়েছে, তোমাকে তো কাছ থেকে আরো বেশি পিচ্ছি মনে হচ্ছে। আমি বললাম, জি ম্যাডাম। এই ছিল স্যারের সাথে কথা। আরেকটা এখন অন এয়ারে বলে ফেলি। কমলেন্দ্র নারায়ণ দাস, আমাদের কেএনডি স্যার, এবং হাবিবুল্লাহ স্যার একই দিনে কিন্তু রিটায়ারমেন্টে গেছে, 2014 সালের সম্ভবত 30শে জুন বা এরকম কিছু একটা, তো এরকম। ওই দিন ছিল ব্রাজিলের খেলা, আগের দিন প্র্যাকটিক্যাল ছিল আমার, আগের দিন ছিল ব্রাজিলের খেলা। তো ব্রাজিলের সাপোর্টার হলে তো কি মজা হয় জানেনি। আমি সুন্দর গেছি ব্রাজিলের খেলা দেখতে।
ব্রাজিলের খেলা দেখে আমার যে ল্যাব হলো সকাল 9টায়, আমার মনে নেই, সময় হয়ে গেছে 11টা। আমার রুমমেট আমাকে ধাক্কা দিয়ে ফেলাইছে, এবার তোর না পরীক্ষা। তো আমি পরীক্ষা দিতে গেলাম, কেএনডি স্যার আর হাবিবুল্লাহ স্যার বলতেছে তোমার এত লেট কেন? আমি বললাম স্যার আমার খুবই বাজে অবস্থা, ডিসেন্ট্রি, আমি মরে যাচ্ছি স্যার, এর মধ্যেও পরীক্ষা দিতে আসছি ভালোবেসে। বলতেছে কি সমস্যা? আমরা তো বুঝতেছি, চোখ দেখেই তো বোঝা যাচ্ছে, তোমার তো এখনো চোখে ঘুম। শেষের দিন বিদায় পরীক্ষা দিতে দিছে। তো আমি পরীক্ষার হলে ঢুকছি, সৌভাগ্যবশত আমাদের প্রিয় জসিম ভাই ছিলেন সবার আগে। আমার পরীক্ষা শেষ, কিভাবে শেষ আমরা আর ওই আলোচনায় যেতে চাচ্ছি না। তো পরীক্ষা শেষ, আমি বের হয়ে গেছি, কমলেন্দ্র স্যার না আয়সা বলতেছে ও আচ্ছা, একটাই বাদ ছিল তখন, আমাকে বলছে এটা পারো? না স্যার। ওইটা পারো? না স্যার। কিছুই পারো না, তোমাকে তো পশ্চাৎ দেশে লাত্তি মেরে বের করে দেওয়া উচিত। এটা ছিল কেএনডির ডায়লগ, বুঝছেন? আচ্ছা আপনারা চাইলে এটা কেটে দিতে পারেন, নো প্রবলেম। তা আমি হাসতেছি স্যারের কথা শুনে। এখন আমি আপনার পরীক্ষা দিয়ে আমি বের হয়ে গেছি, বের হয়ে ঝুপড়িতে চলে গেছি। এখন স্যার নাকি এসে খুঁজতেছে এই সবার শেষে যে ছেলেটা পরীক্ষা শুরু করছে সে কোথায়। তো জসিম ভাই বলতে স্যার ওর তো পরীক্ষা শেষ, ছেলে তো মেধাবী স্যার, ছেলে খারাপ না। আর যারা এবার যারা পরীক্ষা দিচ্ছে তাদের বলতেছে ওকে দেখে শিখো, ও সবার আগে পরে এসে সবার আগে পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে, আর তোমরা এখনো বসে বসে কি করতে? তারপরে আমাকে আবার ফোন দিছে একজন, এই বেটা তুই পরীক্ষা দিছ? আমি বলছি, দিছি। উপরওয়ালার বিশেষ রহমতে দিয়ে চলে আসছে। আচ্ছা ওই ফার্স্ট ইয়ারের প্রক্সির কথা বলতে গেছি, ফার্স্ট ইয়ারের যখন আমাদের অ্যাটেন্ডেন্স দিল, আমার দুই বন্ধু পাইছে 75%, আমি পাইছি 73%। মানে হলো তাদের অ্যাটেন্ডেন্স দিতে দিছি মনে করে, আমার নিজেরটাই আমি দিতে মনে রাখিনি। এই হলো অবস্থা। এর বাইরে ভাই আমার ক্যাম্পাস, আমি আমার ক্যাম্পাস জীবন চমৎকার ভাবে উপভোগ করছি, বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। আমার জীবনের সেরা সময় আমি পার করে আসছি campus এ। আমি পুরো সময় ক্যাম্পাসে ছিলাম এবং আমার জীবন ছিল আনন্দময়, আলহামদুলিল্লাহ, ভালো কাটাইছি। আমি যদি এখন আবার কলেজে থাকতাম, আমি ডেফিনেটলি চাইতাম যে আমার কেমিস্ট্রি টিচার যেন সজল স্যার হন। মানে এতটা মজা নিয়ে কিভাবে কথা বলেন ভাই, আর মানে চোখের সামনে ভাসতেছে যে আপনি কি কি করছেন বা কিভাবে মজাটা করছেন। আসলেই খুব হাস্যোজ্জ্বল একটা হুম মানুষ। হুম হুম যখনই দেখা হয়েছে টাইট ভাই, তারপর মানে মজার মজার কিছু কথা, মানে সব সময় কেমনে এত এনার্জি নিয়ে থাকেন এটা আসলে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো খুবই এনজয় করছেন। তাও একেবারে কাউকে বলেন নাই এমন কি কোনো স্মৃতি আছে যেটা আমাদের দর্শকদের জন্য আজকে বলা যায়? কিছু চুরি করছেন বা কিছু ডাকাতি আহ, করছেন? রিস- পার হয়ে আসার পরে একটা ঘটনা চাইলে বলতে পারি, মানে হ্যাঁ, হ্যাঁ, মানে আমি ইউনিভার্সিটি বের হওয়ার পরের একটা ঘটনা, হ্যাঁ। কিছুদিন তারপরে? আগের ঘটনা। আমার ওয়াইফও তো একই ক্যাম্পাসের, তো আমরা গেছি একটু ক্যাম্পাসে ঘুরতে, ওরে বললাম চলো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট একটু দেখে আসি। তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ঢুকতে বেরোইছি, ঘুরতে বেরোইছি। তো আমি অফিসে গেলাম। তো অফিসে আমাদের ওই যে সম্ভবত না, ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাইয়ের কথা আশা করি আপনাদের মনে আছে, আমাদের ওই যে হিসাবের কাজে যিনি থাকেন। হুম, তো হুম। সালাউদ্দিন ভাই গেলাম, হচ্ছে, তো সালাউদ্দিন ভাই আমাকে খুব আস্তে করে জিজ্ঞেস করতেছে ভাই চাকরি বাকরি কিছু কি করেন, কি অবস্থা এখন, পাইছেন কিনা। আমি বললাম ভাই কোন রকম বেঁচে পড়তে আসি, আচ্ছা, একটা আল্লাহর রহমতে কোনরকম চাকরি বাকরি করে চলতেছে। খাচ্ছি, শিক্ষকতা করতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো। না তারপরে একটা ব্যবস্থা হয়েছে, এখন বলতেছে শিক্ষকতা, ভাই কোথায়? আমি বললাম ভাই অমুক কলেজে। হ্যাঁ কি বলেন, অমুক কলেজ কিভাবে সম্ভব, সরকারি কলেজ নাকি? আমি বললাম হ্যাঁ ভাই, সরকারি। আপনি কি বিসিএস নাকি? আমি বললাম জি ভাই বিসিএস। আরে আপনার কেমনি বিসিএস হয়? আমার ওয়াইফ সামনে দাঁড়িয়ে হাসতেছে, ঠিক আছে, আপনার কিভাবে বিসিএস হয়? আমি বললাম ভাই হয়ে গেছে, ভুলেছিল। এখন পাশে সালাউদ্দিন ভাই ছিল, আরেকজন ছিল, উনাদের ডাইকে আনছে সালাউদ্দিন ভাই বাকি দুইজন। এই শুনেন শুনেন সজল ভাইয়ের বিসিএস হয়ে গেছে। তারপর আমার ওয়াইফের বলতেছে আরে ভাই জানেন না উনি পাস করবে কিনা, আমরা তো এই টেনশনে ছিলাম, উনি যা দুষ্টামি করতো ডিপার্টমেন্টের মধ্যে, প্রত্যেকবার নন কলেজিয়েট আইসা আইসা কিভাবে কি করবে না করবে। আল্লাহ, সজল ভাই কি ভালো, কি ব্যাপার, খুব খুশি হয়েছি, সেই তো অনেক কথাবার্তা হলো। তো এটা আমার একটা মধুর স্মৃতি আর কি, আমি ডিপার্টমেন্ট থেকে চলে আসার পরে সালাউদ্দিন ভাই আমার খুব ভালো একটা আনন্দ দিচ্ছে। আর এমনিতে আমাদের র্যাক ডে গুলা বলেন, তারপর আপনার আমাদের অন্য যে দিনগুলো ছিল, আরেকটা দিনের কথা আমি বলতে পারি, আমার সিপিএল কেমিস্ট্রি প্রিমিয়ার লিগ নামে একটা ক্রিকেট টুর্নামেন্ট ছিল আমাদের। তো কেমিস্ট্রি প্রিমিয়ার লিগ নামে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের দিন আমাদের জন্য একটা আনন্দময় দিন, কারণ ওই দিন আমি এরকম একটা টুর্নামেন্ট আমরা তুলে আনবো, কষ্ট হয়েছে অনেক, ভাবিনি, কিন্তু তুলে হুম আনতে হুম পারছি। হুম
আবার আমাদের ফার্স্ট ইয়ার একটা ফুটবল টুর্নামেন্ট ছিল, মনে আছে কিনা শোয়েব? হ্যাঁ, ওইটার গোল্ডেন ওইসব ডেজ। দিনগুলো আসলে হুম। এত এত স্মৃতি ভাই, আসলে এগুলি বলে শেষ করা যাবে না। অসাধারণ সময় কাটে। না, যারা দর্শকরা শুনছেন সজল ভাই সম্পর্কে কি ধারণা নিচ্ছেন জানি না, তবে সজল ভাই হচ্ছেন যা পড়বেন একটা ওয়ার্ডও কিন্তু ওনার সেই সংজ্ঞা থেকে বলেন, ডেফিনেশন বলেন, ডিফারেন্সিয়েশন বলেন, কিচ্ছুতে একটা ওয়ার্ড মিস হয় না, আমি এরকম মানুষ দেখি নাই। তো উনি যেটা পড়ছেন সেটা কিভাবে লিখে আসেন সেটা উনিই জানেন। যদিও উনি এক্সপ্লেন করতেছেন অনেক মানে ফ্র্যাঙ্কলি যে পড়ি নাই, হয় নাই, লাড্ডু গুড্ডু, নন কলেজিয়েট, বাট এইটা সজল ভাইকে ডিফাইন করে না যদি আপনারা পরীক্ষার খাতা ওনারটা দেখতেন। তো সজল ভাই, আমরা মনে হয় আমি ক্যাম্পাস একটু অ্যাড লাইফে করি তাই থাকলে ভাই। আরো 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করলে হবে না, যেটা শোয়েব ভাই বলছেন। তা আমরা একটু ক্যাম্পাস থেকে বের হই। সজলের হ্যাঁ, কথাবার্তায় বলেন। আমার একটাই অ্যান্সার, অবশ্যই। সেটা হচ্ছে মানে গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। শামসুদ্দিন ভাইও সেটা বুঝতে পারছেন। সালাউদ্দিন, ও, সালাউদ্দিন ভাই। যেটা সালাউদ্দিন ভাইও বুঝতে পারছেন। সালাউদ্দিন, শামসুদ্দিন কিন্তু স্যার, শুনলে পিটাবে। আচ্ছা এই এটা যে কেটে দিন। শামসুদ্দিন স্যারের কথা মনে করে দিলেন ভাই, মানে আবেগ আপ্লুত করে দিলেন। মাস্টার্সে অর্গানিকে তো আমি শামসুদ্দিন স্যারের কাছে গেছি যে স্যার, প্রত্যেক বছর তো 600 টাকা করে জরিমানা দিছি, এখন তো বেকার লাইফে ঢুকছি স্যার, এবার একটু মাফ করান যায় কিনা। তো শামসুদ্দিন স্যার খুব ইমোশনাল, ঠিক আছে বাবা আয় দেখি তো কি অবস্থা। বলে "এ, তোর তো অ্যাটেন্ডেন্স 25%, আমি আনা ভালোবাসা 60% করে দিছি, তুই যে পরীক্ষা দিতে পারতেছ তো এই তো বেশি, যা বাবা 600 টাকা জরিমানা দিয়া পরীক্ষা দে"। তো সজল ভাই, তাহলে আপনার থেকে আমরা জানতে চাইবো আপনি আসলে যে সরকারি, আমরা তো জানি যে সরকারিতে কেউ যদি টার্গেট করে যে আমি সরকারি পরীক্ষায় অংশগ্রহণ, মানে এটা নাকি অনেক আগে থেকে একটা প্রিপারেশন থাকে, যে আসলে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার থেকেই দেখা যায় আমরা MP3, তারপর বিভিন্ন ধরনের বই পড়ে অভ্যস্ত, টুকটাক মানে সব মান্থলি যেসব নিউজ গুলো আসে সেগুলো কালেক্ট করা বা ডেইলি নিউজ পত্রিকা পড়া। আপনার এই অভ্যাসটা কি ছিল, বা আপনি কখন থেকে চিন্তা করছেন যে আপনি সরকারি পরীক্ষা দিবেন, বেসরকারিতে যাবেন? এই জিনিসটা কি শেয়ার করবেন? আচ্ছা, কেমিস্ট্রি, সিভিল সার্ভিস আমার আশা হলো ভাই কেমিস্ট্রি থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য, প্রথম কথা। কারণ হলো আমি বুঝতেছিলাম কেমিস্ট্রি তখন তো আসলে খুব ভালো মার্কেট ছিল ফার্মাসিউটিক্যালস বা ইন্ডাস্ট্রিয়াল লাইন। তো ইন্ডাস্ট্রি লাইনে আমার মনে হয়েছে যে ল্যাবে আমি আসলে খুব ভালোভাবে, কারণ আমি তো ছটফট করি, আপনি তো দেখতেছেন কথাবার্তার মধ্যে অভ্যাসটা রয়ে গেছে। তখন আমার মনে হয়েছে যে ইন্ডাস্ট্রিতে আসলে যে পরিমাণ গাম্ভীর্য দরকার বা যেভাবে একটু আহ, মানে একটু সিরিয়াস থাকা দরকার, আমি আসলে নিজেকে মনে হয়েছে আমি অতটা সিরিয়াস না। ল্যাবে আমার ল্যাবের অভ্যাস থেকে এটা মনে হয়েছে। হ্যাঁ, ল্যাবে আমাকে কেউ গ্রুপে নিতে চাইতো না। আমি বহু কষ্টে বন্ধু হাসিবকে ওয়াশ টোয়াশ করে গ্রুপে ঢুকতাম। ঢুকলে কিছু না কিছু ভাঙতাম, ও ধুইতে দিলেও দেখা গেছে একটা টেস্ট টিউব ভেঙে ফেলছি। ও বলছে ভাই তোর টেস্ট টিউবও দেওয়া লাগবে না, তুই শুধু দাঁড়িয়ে থাক, তুই না আসলেও চলবে, আমি হাজিরা দিয়ে দিচ্ছি। এইরকম একটা অবস্থা। আচ্ছা, এখন বিষয়টা হয়েছে যে আমার তখন মনে হয়েছে যে আসলে কেমিস্ট্রি থেকে বাইরে আসার জন্য কি করা যায়। হ্যাঁ, সিরিয়াস কথা যদি আমি বলতে চাই, কেমিস্ট্রি কেন ছাড়বো, সেই চিন্তা আসছে 407 নামে একটা কোর্স করার সময়, সিলেক্টেড টপিকস ইন অর্গানিক। ওইটা পড়তে যায় আমি দেখি যে কি সব চিত্র আঁকতে হয়, যেসব চিত্র আগে কিছুই বুঝতেছি না। আমরা বলতাম যে মানে আর্ট কলেজের ছাত্র মনে হচ্ছে না। মনে থাকার কথা, 2 ক্রেডিটের একটা কোর্স ছিল আমাদের, মোশাররফ স্যার পড়াইতেন। তো তখন মনে হয়েছে যে, আচ্ছা আমি তো যেহেতু আমার পাবলিক ডিলিংস ভালো লাগে, আর আমি পেপার পড়তাম, মানে আমি প্রচুর পেপার পড়তাম, উপন্যাস উপন্যাস পড়তাম, আমি ভাবছি যে দেখি আমি ক্যাডার সুইচ করে বা জেনারেল লাইন, অন্য লাইন যেটাতে আমার ইন্টারেকশন ছিল সেখানে চলে যেতে পারি কিনা। এটা ছিল 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ ছিল আসলে তখন 35 BCS এর একটা নতুন সিলেবাস চালু। তো শহীদ আব্দুর রভলের, শোয়েবের মনে থাকার কথা, মুনির ভাই ছিলেন, কামরুল ভাই ছিলেন, ওনারা কিন্তু তখন খুব ভালোভাবে সবাইকে ব্যাচ করে পড়াইতেন, ওনারাও পড়তেন। তো ওই সময় মনে হয়েছে যে না আসলে সিভিল সার্ভিসের প্রতি একটু আগ্রহ তৈরি হচ্ছে। সিভিল সার্ভিসের আসলে তখন একটা ক্রেজ চলতেছিল, এটা হলো একটা প্রধান কারণ সিভিল সার্ভিসে আসা। 35-এ আমাদের পুরো সিলেবাসটা চেঞ্জ হয়ে যায়, বিসিএস এর পুরো সিলেবাসটা চেঞ্জ হয়, প্রিলিতে 100 জায়গায় 200 চলে আসে। তারপরে 34 একটু ঝামেলা ছিল, ওটা কাভার হয়। তারপর রিটেনও একটা স্মার্ট সিলেবাস আসে। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে তখন সিভিল সার্ভিসে যাওয়া উচিত। এখন যেমন বাইরে যাওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের একটা ক্রেজ চলতেছে, আমাদের কেমিস্ট্রি থেকে অনেক শিক্ষার্থী বাইরে যাচ্ছে, তখন সময়টা ছিল আসলে বিসিএস, ম্যাক্সিমামই তখন আসলে বিসিএস এ জয়েন করতে চাই।
আর হঠাৎ করে বেতনও বৃদ্ধি হয়েছিল 2015 সালে, যখন বেতন স্কেলটা বাড়ে তখন আসলে আমাদের মনে হয়েছে যে না, এই বেতনে সংসার চালানো যাবে। ওই পার্সপেক্টিভে তখন সিভিল সার্ভিসকে আর অতটা আর আসলে তৃতীয় বিশ্বের সবগুলা দেশেই সিভিল সার্ভিসকে একটা আলাদা লুক দিয়ে রাখা হয়। এটা হলো আমাদের ব্যর্থতা। উন্নত বিশ্বে সিভিল সার্ভিস নিয়ে এত মানুষের ক্রেজ নেই। কিন্তু আমরা আসলে ওই যে কলোনিয়াল মাইন্ডসেট রয়ে যাওয়াতে আমরা মনে করি যে সিভিল সার্ভিসে আসছি মানে হলো একটা ভালো সেট আপ পাওয়া যায়। আর উম, ভালো বিয়ে শাদী করা যাবে। তো আমার তো আসলে তখন আহ, ছিল, চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, তো চিন্তা করছি সহজ হয়েতেই হাসি, তাড়াতাড়ি চাকরি পাই, তাড়াতাড়ি শুভ কাজ সেরে ফেলি। এটাও একটা প্রণোদনা হিসাবে কাজ করছে, এটাও বলা উচিত। ভালো প্রণোদনা ছিল এটা। এই তো এই কারণেই ভাই সিভিল সার্ভিস আসা মূলত তখনকার সময়ের প্রেক্ষিতে এটা খুব ভ্যালুয়েবল একটা জব ছিল ওই পার্সপেক্টিভে। তো সজল, সিভিল সার্ভিস নিয়ে আমরা আসলে আরো কথা বলবো, কারণ সিভিল সার্ভিসে কিভাবে প্রিপারেশনস বা কি ম্যাটেরিয়ালস ইউজ করা যায়, কি কি রিসোর্সেস আছে, তারপরে টিপস পরামর্শ, এসব নিয়ে আমরা আরো বিস্তারিত আলাপ করব। তবে আমি আরেকটা বিষয় একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কেমিস্ট্রি থেকে গ্র্যাজুয়েশন করে সিভিল সার্ভিস ছাড়া বা শিক্ষকতা ছাড়া আরো সরকারিতেই আরো অন্যান্য অনেকগুলি চাকরির সুযোগ রয়েছে। তো সেই চাকরির সুযোগগুলো সম্পর্কে যদি একটু ডিটেলস বলতেন, তাহলে হয়তো লোকজন একটা গাইড পেতো আর কি। আচ্ছা হুম। আচ্ছা, আমি এই চাকরির বিষয় শোয়েব যেটা বলতেছিলেন, সরকারি চাকরির বিষয়, আসল বিষয়টা হলো আমরা যখন পরীক্ষা দিছি তখন সেক্টরটা চেঞ্জ হয়ে গেছে। একটা ছিল বাংলাদেশ সিভিল সার্ভিস, সিভিল সার্ভিসের মাধ্যমে ক্যাডার, নন ক্যাডার এই পদগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে, হ্যাঁ, পুরো দমে। আর দ্বিতীয় আরেকটা যেটা ছিল আমাদের, সেটা হলো আপনার তখন এই আতিউর রহমান স্যার ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। উনি করছেন কি সবগুলা ব্যাংকের পরীক্ষাকে ব্যাংকার সিলেকশন কমিটির আন্ডারে নিয়ে আসছে। তো মোটা দাগে বড় চাকরি, সরকারি চাকরি তখন এই দুইটাই ছিল, একটা হলো ব্যাংকিং সেক্টর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে, আর একটা হলো সিভিল সার্ভিস। এখন সিভিল সার্ভিসের মধ্যে কেমিস্ট্রির কিছু আলাদা স্পেসিফিক জব আছে। যেমন আমি এডুকেশন ক্যাডারে আছি, এডুকেশন ক্যাডারে কিছু পদ আছে, নন ক্যাডারে কিছু ভালো ভালো পদ আছে, যেমন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, সেখানে কেমিস্ট্রির একটা পদ আছে। তারপরে আপনার ধরেন যে এই পরিবেশ অধিদপ্তরে, হ্যাঁ, পরিবেশ অধিদপ্তরে কেমিস্ট্রির কিছু জব আছে। তারপর হলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কেমিস্ট্রির কিছু জব আছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ভালো কিছু জব আছে। এই জবগুলো আসলে নন ক্যাডারের, এই কারণে আমরা অনেকে হয়তো এগুলো সম্পর্কে জানি না। এর বাইরে আসলে কেমিস্ট্রির সবচেয়ে বড় গভর্নমেন্ট সেক্টর কিন্তু হলো এডুকেশন সেক্টর। আপনার এটা মানতেই হবে, কারণ হলো আমাদের গভর্নমেন্ট হাই স্কুলগুলোতে প্রচুর কেমিস্ট্রির শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তারপরে পলিটেকনিক ইনস্টিটিউট গুলোর ইনস্ট্রাক্টর এবং জুনিয়র ইনস্ট্রাক্টর কেমিস্ট্রি থেকে প্রচুর নিয়োগ দেওয়া হয়েছে গত কয়েক BCS। তারপরে এই পলিটেকনিকের পাশাপাশি আরেকটা সেকশন আছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ওইখানেও কেমিস্ট্রি নিয়োগ আছে। টেক্সটাইল স্কুল এন্ড কলেজ গুলো, টেক্সটাইল কলেজ আছে 4টার মতো, ভোকেশনাল, পার্ট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন, ওগুলাতে কেমিস্ট্রির কিছু জব আছে। তো কেমিস্ট্রির এডুকেশন সেক্টরটা হলো একটা হিউজ সেক্টর সরকারি সেক্টরের মধ্যে। আর আপনার ইন্ডাস্ট্রিয়াল তো আপনারা জানেনই, কাফকোর মতো কিছু ভালো প্রতিষ্ঠান আছে। এর বাইরে যদি আমি সরকারি বলি, পেট্রো বাংলার অধীনে কেমিস্ট্রির খুব ভালো ভালো, খুব মানে লুক্রেটিভ ভালো কিছু জব আছে পেট্রো বাংলার অধীনে। স্টার্ন রিফাইনারিতে কিন্তু আহ, ভালো কিছু জব আছে। তো মোটা দাগে ব্যাংকিং আর BCS এর বাইরে ক্যাডার তো আসলে অ্যাজ ইউজুয়াল যে কেউই সেখানে ঢুকতে পারে। নন ক্যাডারে কেমিস্ট্রির জন্য ফিক্সড কিছু জব আছে। এটা একটা বড় মানে আমি বলবো যে একটা বড় সুবিধা। কেমিস্ট্রি খুব ভালো এবং কিছু কিছু ফিক্সড জব আছে যেগুলো আমি বললাম। পেট্রো বাংলা, নিরাপদ খাদ্য অধিদপ্তর, তারপরে কিছুদিন রূপপুর নিউক্লিয়ারে নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে আপনার এই ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কিছু পদ আছে আমাদের, কিছু পদ খুব কম, ওটা খুব কম, এত বেশি না। তো সবকিছু মিলে সরকারি সেক্টরে সাবজেক্ট বেসিস চিন্তা কিন্তু করা হয় না কিন্তু তার মধ্যেও কেমিস্ট্রি অনেক অনেক জব বের করে ফেলতে পারছে। আপনার সরকারি পদগুলোর মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস পদ বের করা কিন্তু টাফ। এরকম সাবজেক্ট বেসিস জব আপনি পাবেন না, কারণ এটা সবার জন্য উন্মুক্ত। সেখানেও আলহামদুলিল্লাহ কেমিস্ট্রির অনেক জব বের হয়েছে। আর নিবন্ধন যদি আপনি সরকারি চিন্তা করেন তাহলে তার কথাই নেই। এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো যেহেতু আধা সরকারি, গভর্নমেন্ট মান্থলি পেমেন্ট অর্ডার দেয়, তো আমরা এগুলাকে গভর্নমেন্ট জবের ক্যাটাগরিতে যদি ফেলেও নিবন্ধনের মাধ্যমে তো হাজার হাজার পদ আমাদের কেমিস্ট্রির জন্য বরাদ্দ। আমি মনে করি চমৎকার। কেমিস্ট্রির মার্কেট ভাই খুব গভর্নমেন্ট সেক্টরে খুব জমজমাট, হুম। মানে যথেষ্ট ভালো। আমার একটা সম্পূরক প্রশ্ন আসছে মাথায় এখানে সজল, সেটা হচ্ছে গভর্নমেন্ট জবের মধ্যে একগুলি আছে কন্ট্রাকচুয়াল, আরেকগুলি তো পার্মানেন্ট আছেই।
তো এই কেমিস্ট্রি থেকে যে কন্ট্রাকচুয়াল জবগুলি আছে, এইগুলির আসলে অনেকেই আমি দেখছি কনফিউশনে থাকে আর কি, যে কন্ট্রাক্ট শেষ হইলে কি হবে, বা এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগে আর কি। তো এই কন্ট্রাকচুয়াল জবে আসলে যাওয়া কতটুকু রিস্কি, বা পরবর্তীতে এর কি হয়? আসলে আম, যেটা হয় যে স্থায়ী পদ এবং অস্থায়ী পদ, রাজস্ব খাতে দুই রকমের পদ সৃষ্টি হয়। তো স্থায়ী পদ আছে কিছু, আর আপনি যেটা বলতেছেন অস্থায়ী পদ। আর চুক্তিভিত্তিক সাধারণত নিচের পদগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগ খুব কম দেওয়া হয়, মানে আমার অবজারভেশন। হ্যাঁ, উপরে যেমন ওই যে গ্যাস কোম্পানিগুলোর দেখা গেছে এমডি লেভেলে উনাদেরকে 2 লাখ 2.5 লাখ স্যালারি দিচ্ছে, উনাদের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে। কিন্তু অস্থায়ী বেসিসে আপনার কম, আমাদের এন্ট্রি লেভেলে অস্থায়ী বেসিসে আমাদের চাকরি খুবই কম। আর আমি আজ পর্যন্ত শুনি নাই অস্থায়ী বেসিসে ঢুইকা প্রজেক্ট শেষ হওয়ার পরে কেউ সরকারি চাকরি ইয়ে করছে বাংলাদেশের। এটা একটা দুঃখজনক ব্যাপার যে আপনি প্রকল্পে ঢুকেও আপনি চাইলে এটাকে রাজস্ব খাতে স্থানান্তর করতে পারবেন, এই সংক্রান্ত আইন আছে। তো দেখা যায় যে কেউ কেউ প্রকল্পে ঢুকার পরে দেখা যায় যে এই প্রকল্প থেকে উনি আহ, হয় সারা জীবন ওই প্রকল্পেই চাকরি করেন, নতুবা দেখা যায় যে সেখান থেকে রাজস্বতে স্থানান্তর হওয়ার চেষ্টা করেন। চাকরি চলে যায়, এরকম চাকরি কেমিস্ট্রির জন্য আমার মতে কম। আর আমি যে চাকরিগুলোর রেফারেন্স দিলাম, ম্যাক্সিমাম চাকরি হলো এগুলো স্থায়ী পদেই নিয়োগ হয়, রাজস্ব খাতে স্থায়ী। নাইস। আমরা সজল ভাই আপনার প্রিপারেশন সম্পর্কে একটু জানতে চাই যে আপনি কিভাবে প্রিপারেশন নিয়েছেন, ছোট ভাইদেরকে গাইড কিভাবে দিবেন যে ওরা কি করলে আসলে আপনি তো সবকিছু একটা স্ট্রাকচার ওয়াইজে করেন আমরা যেটা জানি। আপনার স্ট্রাকচারটা কি ছিল? ছোটদের জন্য কোনো সাজেশন আছে কিনা যে এইভাবে পড়লে তোমরা পারবা, ডেইলি 16 ঘন্টা পড়তে হবে, 18 ঘন্টা পড়তে হবে, কোনো ধরনের সাজেশন আছে কিনা? আচ্ছা, আমি তাই ভাই আসলে আমার পড়াশোনার ক্ষেত্রটা আসলে অন্যদের সাথে মিলবে না, এক। আর দ্বিতীয় হলো এখন আসলে কম্পিটিশন আরেকটু বেড়ে গেছে তখনকার সময়, সুতরাং আমার পরামর্শ অনেকে লাগবে কিনা আমি ঠিক জানি না। তবে আমি ক্যাম্পাস লাইফ থেকে, আমি আমার অবজারভেশন থেকে আমি আমার ছোট ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সে যেই ডিপার্টমেন্টেরই হোক, কেমিস্ট্রির হোক আর অন্য যে ডিপার্টমেন্টের হোক, সেটা হলো টিউশন করাও। একটা দুইটা টিউশন করাও, এবং টিউশনটা যেন 9-10 এর হয়। 9-10 এর একটা টিউশন, কারণ বিসিএস এর 3টা ধাপ। প্রথম ধাপ হলো প্রিলিমিনারি, এটাকে আপনি ইলিমিনেশন লেভেল বলতে পারেন। এখানে আপনার মূলত কাজ থাকে যে আমি 4.5 লাখ আবেদন করছি, এটাকে কমাইয়া রিটেনে 10,000-এ নিয়ে আসবো। এই রেজাল্টটার কোনো দাম নাই। এই রেজাল্টটা আপনার ফাইনাল ক্যাডার বা নন ক্যাডার সুপারিশের ক্ষেত্রে প্রিলিমিনারি রেজাল্টের কোনো দাম নাই। তো এটা আসলে একটা ইলিমিনেশন প্রসেস, আপনার কিভাবে বাদ দেওয়া যায়। এখন আপনি 1 বছর কাটমার্ক 120 হয়েছে, আপনি খুব ভালো ছাত্র 118 পাইছেন, তার মানে আপনি টিকবেন। আপনি 122 পাইছেন, আপনি ভালো ছাত্র হলেও আপনি টিকবেন না। এটা হলো প্রসেসটা। তো আমি প্রিলিমিনারি যে সিলেবাসটা আমি দেখছি বিসিএস এর সবচেয়ে মনোটোনাস পর্যায়ে হলো আপনার বিসিএস প্রিলিমিনারি। এই ধাপটা পার করা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে টাফ, কারণ এখানে এমসিকিউ বেসড কোশ্চেন হয়। আপনার নিজের থেকে তেমন কিছুই এক্সপ্রেস করার সুযোগ নাই, আপনার দক্ষতা দেখানোর জায়গা নাই এখানে। আমার বলতে খারাপ লাগে তাও বলিস, আমার মনে হয়েছে 50 to 60 আপনার মেমোরাইজেশন পাওয়ারের উপর ডিপেন্ড করে, আমার মনে হয়েছে। আপনি এবার বুঝে বুঝে মেমোরাইজ করেন, আর না বুঝে মেমোরাইজ করেন। বুঝে মেমোরাইজ করলে আপনার মাথায় আজীবন থাকবে, না বুঝে মেমোরাইজ করলে আপনার চলে যাবে একসময়। কিন্তু বিসিএস প্রিলিমিনারি একটা বড় অংশই আমার মনে হয়েছে মেমোরাইজেশনের উপর। যেমন আহ, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর যে 50 মার্ক, এখানে ম্যাক্সিমামই ভাই আপনার মুখস্থ করতে হয়েছে আমার মনে হয়েছে আর কি। আমি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়লেও কিছু জিনিস, ভূগোলের আপনার কোন ট্রপিক্যাল অঞ্চলে আছেন, হ্যাঁ এই জিনিসগুলো তো ভাই আলটিমেটলি আপনার ম্যাপ দেখে একসময় মাথাতেই নিতে হবে। তো প্রিলিমিনারির জন্য বেসিক্যালি আমি যেটা মনে করি বিসিএস প্রিলিমিনারির ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দেয় 19-এর বইটা। কেউ যদি 19-এর একটা শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে 2 বছর পড়ায় সকল সাবজেক্ট, আমি মনে করি তার বিসিএস প্রিলিমিনারি 70% কাভার হয়ে যাবে। বাকিটা হলো স্ট্রাকচারাল যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলা দেখা, বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য এগুলা পড়ে না। ম্যাথমেটিক্স আর আপনার ম্যাথমেটিক্স ইংলিশ এগুলি ওই 9-10 এর সিলেবাসে 90% কাভার হয়ে যাবে। এটা হলো একটা বিষয়। তো আমি শিক্ষার্থীদের বলবো ভাই টিউশন করো। বলবো পেপার পড়ো, প্রতিদিন একটা পেপার পড়া উচিত। 2টা পড়লে ভালো, বাংলা একটা ইংলিশ একটা, যে যেটাই পড়েন। পেপারটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে, এটা আমার আহ, পড়তেও ভালো লাগতো এবং প্রিপারেশনও আমাকে খুব বেশি কাজে দিয়েছে। আরেকটা বলবো ভাই, ডিপার্টমেন্টের রেজাল্ট ঠিক রাখে। আমরা এক সময় মনে করতাম সিভিল সার্ভিসে যার রেজাল্ট খারাপ সেই মনে সিভিল সার্ভিসে যায়। আমার ডিপার্টমেন্টে তো উদাহরণ দিলাম, হারুন ভাইয়ের কথা বললাম, হারুন ভাই তো টপ স্টুডেন্ট।
এবং কাফকোর মতো একটা ডিমান্ডেবল চাকরি ছেড়ে উনি সিভিল সার্ভিসে আসছেন। তার মানে উনার দৃষ্টিতে মনে হয়েছে সিভিল সার্ভিস বেটার অপশন, তাই না? ওই জায়গাতে আমি বলতেছি না সিভিল সার্ভিস সবার জন্য বেটার অপশন, কিন্তু আমি বলতেছি উনার প্রেক্ষাপটে। কারণ হারুন ভাই তো আমার ডিপার্টমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট। তো হারুন ভাই চলে আসছেন না, বিশ্বাস করবেন না ভাই, আপনি ফরেন ক্যাডার যদি যান, ম্যাক্সিমাম তার ইউনিভার্সিটি টপ। আমরা তো বিভিন্ন ট্রেনিং এর সূত্রে ওনাদের বিভিন্ন জনের সাথে বা চলাফেরার সূত্রে কথা হয়েছে, এবং এডুকেশনেও আপনি খুব কম স্টুডেন্ট পাবেন যারা আপনার রেজাল্ট খারাপ। তার মানে হলো সিভিল সার্ভিসে ভালো স্টুডেন্ট আসে না, এটা হলো আমাদের একটা মিথ আসছে, আসলে না। রেজাল্টটা ইম্পর্টেন্ট, এবং ভাইবা বোর্ডে আপনার আমাদের 200 মার্কের ভাইবা থাকে। লাস্ট যে স্টেপটা, এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। কারণ আমার ভাইবা খারাপ হয়েছে, অনেকের ভাইবা ভালো হয়। ভাইবা বোর্ডের রেজাল্ট একটা ফ্যাক্টর, খুব বড় পরিমাণে ফ্যাক্টর। কারণ রেজাল্টটাই আপনাকে ফার্স্ট একটা আইডিয়া দেয় যে আপনি কেমন ছিলেন, আপনার বিশ্ববিদ্যালয় জীবনটা কেমন ছিল। তো আমি বলবো ডিপার্টমেন্টে পড়াশোনা করা উচিত। আর যারা মনে করে যে হ্যাঁ আমি সিভিল সার্ভিসে যাব, সে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে যে কোনো একটা সেট বই নিতে পারে, যার যে সেট পছন্দ। আমাদের সময় MP3 চলতো, প্রফেসর চলতো, এখন কোন বই চলে আমার ওইভাবে আইডিয়া নেই। যার যে সেট পছন্দ, একটা সেট বই কিনে বিগত বছরের কোশ্চেন থেকে একটা আইডিয়া নেওয়া যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, ওইভাবে ওই জায়গাগুলো থেকে। পুকুরে যেমন জাল মারলে কোথায় মাছ পাওয়া যাবে আমার আব্বা কিন্তু জানে, ওইখানে আদার ফেলে ওইখানে জাল মারে। বিসিএস প্রিলিটা হলো এরকম, যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে ওইটা আপনার জানা থাকতে হবে। ওই জায়গাটা ফাইন্ড আউট করবেন, ওইখানে জাল মারবেন, আপনার রেজাল্ট আসবে। এর বাইরে আপনি প্রচুর জ্ঞানী, লাভ নেই। আপনার MCQ 2.5 ঘন্টা আপনি খেলা দেখাইতে পারেন নাই, আপনি খুব মেধাবী, লাভ নেই, আপনার আসবে না। এ হলো প্রথম ধাপ। সো প্রিলিমিনারিটাকে আমি মনে করি সবার খুব গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত, এবং প্রিলিমিনারি প্রিপারেশন অবচেতন মনে নেওয়া উচিত যে আমি বিসিএস এ যাবো, এটার জন্য না। আমি 9-10 এর স্টুডেন্ট, একটা ইউনিভার্সিটি প্রত্যেক ছাত্ররই একটা টিউশন করানো উচিত, দুইটা টিউশন করা। বাবার আর্থিক অবস্থা যতই ভালো হোক, আমি মনে করি নিজের স্বার্থে, নিজের চর্চার স্বার্থে। এমন কি করি আমরা যে একবার আমাদের সময় নেই? কিছুই করি না। এখন তাই সব বুঝি যে আমরা অত বেশি কাজ ইউনিভার্সিটি করি না, ঘুরি আড্ডা দিয়ে আমরা জীবনে একটা সবচেয়ে প্রাইম টাইমটা নষ্ট করে ফেলি। কিন্তু আড্ডা ঘোরা, খেলাধুলার পাশাপাশি একটা টিউশন করা, দুইটা টিউশন করা কোনো ব্যাপারই না। আমি মনে করি এই চেষ্টা করে আসা উচিত। আর রিটেনের কথা যদি বলি ভাই, এটা হলো বিসিএস এর আসল জায়গা। মানে আপনি বিসিএস কে মজা পাবেন রিটেনে আসলে। এখানে আপনি, মানে অনেকে বলে না মুখস্থ বিদ্যা, রিটেনে আপনি মুখস্থ বিদ্যা দিয়ে পার হইতে পারবেন না। আপনার যত ভালো মুখস্থ বিদ্যা হোক, রিটেনে আপনি আটকে যাবেন। রিটেন মূলত হলো কি, অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস। আপনার যে যে টপিক গুলা থাকে প্রত্যেকটা ডিপলি আপনার জানতে হবে। কারণ আমরা যখন রচনামূলক কোনো প্রশ্ন লিখবো, স্বাভাবিক ওটার বেসিকটা আমাদের জানতে হয় না, ওটার ভিতরগত সব জিনিসটা আমাদের জানতে হয়। তো রিটেনের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে, যে রিটেন হলো আপনি সারা জীবনে কিভাবে পড়ে আসছেন তার উপর ডিপেন্ড করে। এর বাইরেও কেউ যদি 4-5 মাস রিটেনের জন্য গোছিয়ে প্রিপারেশন নেয়, আমি মনে করি রিটেন পার হয়ে আসা সম্ভব। রিটেনে বাংলায় থাকে হলো আপনার 200, ইংলিশে 200। ইংলিশের 200টা আপনি অনেকটা এই গ্রামাটিক্যাল এবং হলো আপনার রিটেন, এইটার উপর ডিপেন্ড করে। তো এটা আপনার অনেকটা অনুবাদ করতে হয়। 50 মার্ক থেকে অনুবাদ, 50 মার্ক এসে লিখতে হয় অনেকটা আইএলটিএস এর স্টাইলে। তো এটা তো আপনি ভাই মুখস্থ করে একটা এসে লেখা সম্ভব নয় ওই বয়সে, কোয়াইট ইম্পসিবল। আপনার ওই লেভেলের নলেজ থাকতে হবে। ম্যাথমেটিক্স যথারীতি 9-10 এবং ইন্টারমিডিয়েট এর কিছু পয়েন্ট থাকে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে। আর বাংলাটা হইলো সেম, ওই যে আমরা ব্যাকরণ, পরীক্ষা ব্যাকরণ থাকে, আবার এসে লিখতে হয়, বাংলা একটা এসে লিখতে হয়। আর আন্তর্জাতিক, এটা হলো আপনার টোটালি অ্যানালাইসিস। মানে আন্তর্জাতিক পরীক্ষাটা দিতে গেলে আপনি বুঝবেন যে আসলে বিসিএস এ আপনার ডেপটা কিভাবে লাগবে, নলেজ ডেপটা আপনার কিভাবে। আপনি শ্রীলঙ্কার ধরেন, আহ, ধরেন ফর এক্সাম্পল, এখন যদি কোশ্চেন দেয় যে বাংলাদেশের জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হলো, আপনি এটা আপনার দৃষ্টিভঙ্গি থেকে অ্যানালাইসিস করেন। এটা কি আপনি মুখস্থ করে লেখা সম্ভব কোনোভাবে, বলেন? এটা কিন্তু মুখস্থ জিনিস না। এটা হলো আপনি ওই পুরো জিনিসটাকে কিভাবে পর্যবেক্ষণ করছেন এবং কি রকম ডেটা আপনার জানা আছে, ওটাকে আপনি অ্যানালাইটিক্যাল পার্সপেক্টিভে দেখেন। আমাদের সময় যেমন ছিল আপনার, তখন আরব বসন্তের একটা ব্যাখ্যা আসতো, ওইটা সম্পর্কে ডিটেলস জানতো। আর বিজ্ঞান এজ ওয়েল, বিজ্ঞান সিম্পল আসে, আমাদের জন্য সিম্পল, আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য টাফ। বিজ্ঞানটা ইজি গোয়িং থাকে। তো রিটেন পার্টটা ভাই আমি মনে করি, রিটেন হলো আপনি যত বেশি পড়বেন। প্রিলির ক্ষেত্রে হলো আপনি যত বেশি টেকনিক্যাল হবেন, ওই যে জালের উদাহরণ দিলাম। প্রিলির ক্ষেত্রে আপনার হলো যত বেশি টেকনিক্যাল হবেন, আপনার প্রিলি টিকা তত সহজ। আর রিটেনের ক্ষেত্রে হলো আপনি পুরো পুকুর আপনি জাল বাইতে হবে, মানে একদম পুরো পুকুর আপনি ছেঁচে ফেলতে হবে, যে যেখানে মাছ পাওয়া যায়। রিটেন হলো আপনি যত বেশি ডেপথ বাড়াইতে পারেন, মুখস্থ করতে যাবেন ধরা খাবেন।
রিটেনে মুখস্থর কোনো সুযোগ নাই, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিস বাড়াইতে হবে, নলেজ ডেপথ বাড়াইতে হবে। আর ভাইবাটা ভাই সজলের সাথে আমার আমি একটু অ্যাড করব এই সজলের এই ভাইবা নিয়ে কথা বলার আগে। একটা হচ্ছে এই আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সজল বলছিল যে আন্তর্জাতিক সম্পর্ক আসলে না আবার একটু বলি। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সজল বলছিলেন যে এটা অনেক অ্যানালিটিক্যাল নলেজ যদি না থাকে ওই সাবজেক্ট নিয়ে তাহলে লেখা অসম্ভব। তো আমি ভুলক্রমে একটা বিসিএস প্রিলি দিয়েছিলাম সেটা হয়েছিল। তো এখন এই রিটেনের আগে আমার কোনো প্রিপারেশন ছিল না। তা আমি দিব কি দিব না ভাবতে ভাবতে বসলাম। তো ইংলিশ দিয়ে দিলাম কোনোমতে। তারপরে আন্তর্জাতিক সম্পর্ক যেদিন সেদিন আমি মানে আমার লিটারালি ১০ মিনিট লেখার কোনো অ্যাবিলিটি নেই প্রশ্ন দেখে। অনেকগুলি টার্মস আমি চিনি না আমি কেমনে লিখবো। তা আমাকে ওইখান থেকে ওয়ার্কআউট করতে হয়েছে পরীক্ষার হল থেকে, তাও বের হইতে অনেক কষ্ট। ১ ঘন্টার আগে বের হওয়া যাবে না। বের টের হয়ে পরে ওই যে এই ওখানে কোথায় জানি পড়ছিল, ওখানে গিয়ে পেঁপের জুস খাইছি পরে আমার মনে আছে পরীক্ষার গ্যাপে আরকি। তারপরে সেকেন্ড সেশন আবার পরীক্ষা ছিল। ওইটা আবার হলে ঢুকতে আমার যে কি লজ্জা লাগতেছিল যে কিরে কিছু পারে না বের হয়ে গেছে পোলাপান ভাববে আবার আসছে। আচ্ছা তো আমার সজলের কাছে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আ ২ টা প্রশ্ন মূলত। একটা হচ্ছে ভাইবা নিয়ে প্রশ্ন। ভাইবা তো অনেক ডিটেইলস এ আমরা জানবো। তবে ভাইভাতে এমন কোনো মজার কোয়েশ্চেন ছিল কিনা যেটা আসলে স্ট্যান্ড আউট কোয়েশ্চেন বা এক্সপেক্ট আপনি করেন এরকম কোনো কোয়েশ্চেন? আর এরপরে ২ টা জিনিস। একটা হচ্ছে কাদের আসলে সিভিল সার্ভিসে আসা উচিত? সবার তো আসলে যাওয়া উচিত না। কারণ সবাই গেলে ভালো করতে পারবেও না। শুরুতে তো সবাই চায় যেতে বা অনেকেই চায়। কিন্তু যাওয়ার পরে তো আপনি এখন দেখতে পাচ্ছেন যে কারা আসলে সেখানে ভালো করছে বা অনেকেই নিশ্চয়ই সিভিল সার্ভিসে এসে অতটা হ্যাপিও না। তাই না? তো কাদের আসলে আসা উচিত? আর শেষে সামারাইজ যদি ওই যে পয়েন্টগুলি আপনি প্রিলি, রিটেন এবং ভাইবা, হ্যাঁ? এটা ইলাবোরেট বলার পরে আবার একটু যদি জিস্ট লাস্টে দিতেন আরকি। আচ্ছা, আমি ভাইবার কথা যদি বলি, ভাইবা আমার মজার কোশ্চেন ভাই, এই নাম নিয়ে ঢুকছি র্যাবের তৎকালীন না, পূর্বের অতিরিক্ত মহাপরিচালক মোখলেছুর রহমান স্যারের বোর্ডে আমি প্রথম ভাইবা দিই। তো ঢুকার সাথে সাথে আমাকে বলে, বাবা এই নাম কে রাখছে? হ্যাঁ, আমি বললাম স্যার, বাবা মা আত্মীয় স্বজন সবাই মিলেই রাখছে। প্রথম ছেলে ছিলাম তো আবেগ বেশি ছিল, এই কারণে রাখছে। তো স্যার এটা শুনে, এই জবাব শুনে খুব মজা পাইছেন। যদিও আমার ভাইবা ভালো হয় নাই, আমার প্রিপারেশন খারাপ ছিল, আমি একটু ছাড় দিয়ে দিই। আর মজার ঘটনার, ভাইভাতে আসলে মজার ঘটনা বলার মতো খুব কম। একটা খারাপ লাগা আমার কাজ করে, যেমন আমরা ওই যে হাতে ব্যান্ডেজ করি, সরি হাতে ব্যান্ডেজের না, ওইটা বলতে পারছিলাম। আমাকে একটা কোশ্চেন করছিল যে স্বর্ণ গলায় না নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের, এটাকে তো আমরা বলি রাজঅম্ল বাংলায়, অ্যাকুয়ারেজিয়া অ্যাকুয়ারেজিয়া, আমরা বলি রাজঅম্ল। স্যার আমাকে ৩ বার জিজ্ঞেস করছেন এটা কি, আমি বললাম স্যার রাজঅম্ল। চতুর্থবারে উনি বলছেন দিস ইজ কল্ড অ্যাকুয়ারেজিয়া। এই জিনিসটা আমার খুব পীড়া দেয়, মানে আমার খুব খারাপ লাগে যে আমি এই জিনিসটা বলতে পারি নাই। এটা আসলে খুব খারাপ লাগে। আর হলো আপনার ভাইবার ক্ষেত্রে আমি যেটা মনে করি, কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট। আমি লো কনফিডেন্স ছিল আমার। প্রিপারেশন এবং কনফিডেন্স বাড়ানোর জন্য দরকার প্রিপারেশন। আমরা যেটা করি, আমি যেটা করছি, আমি ব্যাংকে জয়েন করে ফেলছি তখন আমি ভাইবাটাকে গুরুত্ব দিই নাই। বাট এখন যখন আমি আমার মার্কশিট দেখি, তখন আমি ফিল করি যে ভাইবা বোর্ডে আসলে ভাইবার জন্য আলাদা একটা প্রিপারেশন লাগে, ফিজিক্যাল মেন্টাল দুইটাই। আপনার ফিটনেসও খুব ইম্পর্টেন্ট ভাইবা। আপনি কোন ক্যাডার চয়েস দিচ্ছেন তার উপর ফিটনেসটাও ইম্পর্টেন্ট, আপনার আউটলুক থেকে শুরু করে সবকিছু ইম্পর্টেন্ট। ওইখানে যারা বসেন আহ, দীর্ঘদিনের অভিজ্ঞতা, সাধারণত 20 বছর সিভিল সার্ভিসের সদস্য না হইলে বা ইউনিভার্সিটির টিচার না হইলে ভাইবা বোর্ডের মেম্বার হওয়া যায় না, পিএসসির মেম্বার হওয়া যায় না। তো পিএসসি মেম্বাররা বোর্ডের হেড থাকেন, উনারা সাধারণত ইউনিভার্সিটি টিচারদেরকে আনেন। এগুলা একটা বিষয়। আরেকটা বিষয় হলো 38 ভাইভাতেই আমার রেজাল্ট নিয়ে আমি একটু ব্যাকাতে পড়ে যাই। স্যার আমার মাস্টার্স এর রেজাল্ট জিজ্ঞেস করেন, তো আমি রেজাল্ট বলার পরে উনি বলে তোমার তো এডুকেশন সেক্টরে থাকা উচিত। তা আমি সুন্দর জবাব দিয়ে ফেলছি, স্যার আপনি আমার রেজাল্ট দেখে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। এরকম বিভ্রান্ত অনেকেই হয় স্যার। আমার রেজাল্ট রেজাল্ট দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমি অত অত মানে এটা হয়ে গেছে স্যার, এটা একটা ওই যে এটা নাজমুল হোসেন শান্তর একটা ইনিংস এর মতো স্যার, হয়ে গেছে আর কি। এটা বলা উচিত ছিল, যদি এভাবে বলতে পারি নাই আপনাদেরকে বলতে। তো এগুলো একটা বিষয় ছিল। আর সিভিল সার্ভিসে কাদের আসা উচিত, এটা ভাই খুব কঠিন প্রশ্ন। কেন কঠিন প্রশ্ন, আমি একদম পার্সোনালি একটা কথা বলি, সিভিল সার্ভিসে লোয়ার লেভেলে, মানে এন্ট্রি লেভেলে ইনোভেটিভ কিছু করাটা আমার মনে হয়েছে। আমরা যারা মাঠ পর্যায়ে থাকি আমাদের কাজ হলো
শুধুমাত্র সিদ্ধান্ত বাস্তবায়ন করা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের তেমন কোনো প্রভাব থাকে না, সিদ্ধান্ত আসে সচিবালয় বা উপরের পর্যায় থেকে, সেখানে আমাদের সিনিয়র স্যাররা থাকে। তো এই ক্ষেত্রে আপনি ইনোভেটিভ, হ্যাঁ কলেজে কিছু ইনোভেটিভ কাজ, ডিপার্টমেন্টে কিছু ইনোভেটিভ কাজ আপনি চাইলে অবশ্যই করতে পারবেন, কিন্তু ওই যে আপনি যে চিন্তা থাকে অনেকের যে আমি পুরো সমাজ চেঞ্জ করে ফেলবো, দেশ চেঞ্জ করে ফেলবো, আমার মনে হয় এটা একটু tough। প্রাথমিকভাবে আমার মনে হয় এখন অনেকে থাকে অনেক রকমের যোগ্যতা নিয়ে আসেন, ওনাদের ক্ষেত্রে পরিস্থিতি এটা ভিন্ন। অনেকে ড্রাস্টিক চেঞ্জ করতে পারেন, অনেকে পারেন। দুই হইলো প্রিপারেশনের টাইমটা খুব বেশি আমার মনে হয় আনহেলদি, মানে এই শব্দটা ব্যবহার করতেছি, প্রচন্ড মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়। কারণ একটা পরীক্ষার পর আরেকটা পরীক্ষার গ্যাপ থাকে 8 মাস 9 মাস। আমি 38-এর রেজাল্ট পাইছি, জয়েন করছি 4 বছর 3 মাস পর। আপনি চিন্তা করতে পারেন ভাই, 4 বছর 3 মাস ধৈর্য ধরে একটা বিসিএস নিয়ে পড়ে থাকা, প্রতি মুহূর্তে একটার পর একটা নিউজ আসতেছে, কি কোন একটা ধাপ পার হচ্ছেন হার্ডলস, আরেকটা পার হতে পারবো কিনা। তো এই মানসিক যন্ত্রণাটুকু নেওয়ার ক্ষমতা থাকা উচিত, মানে ওই প্রিপারেশন নিয়ে আপনার আসা উচিত। এবং মোস্ট মানে ব্যাড থিংস আমি যেটা বলবো যে এরপর আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা। আপনি সব পাস করছেন, নন ক্যাডারে পদ নাই, তার মানে হলো আপনি এই আপনি টিকলেন না। আর থার্ড যেটা বলবো, আপনার ভালো করে একটু স্যালারিটা জেনে আসবেন। হ্যাঁ, আমি অনেককেই দেখছি খুব ভালো অ্যামাউন্টের স্যালারি ছেড়ে সিভিল সার্ভিসের জন্য ঘুরে। আমি 2017-তে তো ফেব্রুয়ারিতে, 14ই ফেব্রুয়ারি আমাদের পরীক্ষা শেষ হয়েছিল আমার মনে আছে। 21শে ফেব্রুয়ারি আমার এক বড় ভাই আমাকে এই এসিআই তে গাজীপুরে একটা জব অফার করছে। উনি ওই সময় যে স্যালারি আমাকে অফার করছিলেন আমি এখনো সেটা পাইনি। প্রায় 8 বছর পরে এসেও আমি ওই স্যালারিটা পাই না। এখন আপনি বলবেন ভাই আপনি ব্যাচ পড়ান, পরীক্ষার ডিউটি করেন, আপনার তো ওইভাবে পরীক্ষার খাতা দেখেন, হ্যাঁ of course। এরকম কিছু আয় আছে, কিন্তু ব্যাচ সবাই পড়ায় না, এটা একটা মাথায় রাখতে হবে। আর হলো আসলে আপনি চান কিনা, প্রত্যেকেও তো আবার ওইভাবে অ্যাবিলিটিও নাই। তো সিভিল সার্ভিসে আপনার একটা টানাপোড়েন থাকবে আর্থিক ভাবে, কারণ আপনার ইনক্রিমেন্টটা খুব কম। এই যে 1400-1500 টাকা ইনক্রিমেন্ট আপনি পাবেন বছরে, এটা সঠিক সময় প্রমোশন সব ক্যাডারে হয় না, এটাও একটু মাথায় রাখতে হবে। তো আপনি যখন সঠিক সময়ে প্রমোশন পাবেন না, ভালো জায়গায় পোস্টিং পাবেন না, আপনার দুর্গম অঞ্চলে কাজ করতে হতে পারে। আপনার ওয়াইফ যদি চাকরি করেন, যেমন আমি এবং আমার ওয়াইফ প্রায় 3.5 বছর আলাদা স্টেশনে চাকরি করি, এটা খুব প্যাথেটিক, আপনি ফিল করতে পারবেন। তো এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। আবার এখন আমি যে জায়গায় পোস্টিং আসছি, আমার বাবা মাকে দেখতে আমার একটা লম্বা পথ ভ্রমণ করতে হবে। তো এই পোস্টিংটা সিভিল সার্ভিসে একটা বড় অসুবিধা, এটা আপনার একটু মাথায় রাখতে হবে। স্যালারির ক্ষেত্রে এটা আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন, এখন আপনি যদি এমন হয় 1 লাখ টাকার জব ছেড়ে এসে 35,000 টাকা স্যালারিতে জয়েন করেন, আপনার লাইফস্টাইল অবভিয়াসলি ভাই আপনার নেমে যাবে না, নিচে নামবে তো। তো ওই মেন্টাল প্রিপারেশন টুকু আপনার রাখতে হবে। 3 হলো বসের আদেশ মানার মানসিকতা থাকতে হবে। বস ইজ অলওয়েজ রাইট, আমি জানি না এটা প্রাইভেট সেক্টরে সম্ভবত একই নিয়ম চলে। তো আমি মনে করি সিভিল সার্ভিসে আসার আরেকটা জিনিস, প্রিপারেশনের এই লেন্দি টাইম থাকতে আমি মনে করি আপনার ফ্যামিলির আপনাকে ব্যাকআপ দেওয়ার ক্ষমতা আছে কিনা, এই জিনিসটা মাথায় রাখুন। আমার বাবা অসুস্থ হয়ে পড়ে আছেন, আমি একটা বিসিএস ক্যাডার হওয়ার জন্য 4.5 বছর শ্রম দিচ্ছি। আরে ভাই আমি তো আমার বাবার সেবা নাও করতে পারি, মানে যতদিনে আমি এই জবে ঢুকবো আমার বাবা নাও থাকতে পারে। কি মানে কেন মনে হচ্ছে যে এটা একবারে বিশাল কিছু? জবে আসলে আমার মনে হয়নি এটা খুব বিশাল কিছু মনে হয়। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি বিসিএস শিক্ষা ক্যাডার দেখা, শিক্ষা ক্যাডারেরও খুব ভাইটাল পদে অনেকে আছে, তাদের সাথে আমি কথা বলছি। প্রশাসন ক্যাডারে মানুষ, হ্যাঁ প্রশাসনের অনেক পাওয়ার আপনার মনে হচ্ছে, আমি তাদের সাথে কথা বলছি ভাই, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, সবকিছু আপনি একসাথে পাবেন না। এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি সুখে থাকতে পারবেন। তো আমি মনে করি আপনার যদি সিভিল সার্ভিসের প্রতি পাবলিক ডিলিংস করার আগ্রহ থাকে আপনার, এবং হলো যে আপনার দীর্ঘ সময় আপনাকে ব্যাকআপ দেওয়ার থাকে, আপনার প্রেমিকা আপনার অপেক্ষায় নেই যে কবে পাশ করে বেরোবেন, এই প্যারা যদি আপনার না থাকে, আপনার বাবা মার যদি যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার মানসিকতা থাকে, then you are most welcome। মূল ইচ্ছা হলো আপনার আগ্রহ থাকতে হবে। আমি আসলাম। আর হলো আরেকটা জিনিস যেটা আমি মনে করি, সেটা হলো যে দীর্ঘদিন একটা সময় কাজগুলাকে মনোটোনাস মনে হবে। মানে আপনি দীর্ঘদিন কেউ যদি দপ্তরে কাজ করে একই পেপার ওয়ার্ক আপনি দিনের পর দিন, আমি যখন ব্যাংকে ছিলাম 1.5 বছরে আমার হাত উঠে গেছিল ভাই, প্রতিদিন সেম কাজ করতেছি, প্রতিদিন সেম কাজ করতেছি, ভ্যারিয়েশন নাই। এখন যেমন আছে প্রতিদিন বছর আমার একটা নতুন ব্যাচ আসে, আমি তাদের সাথে একটা আনন্দময় সময়। এই জিনিসগুলো আমি মনে করি সিভিল সার্ভিসে আসার আগে মাথায় রাখা উচিত। বাংলাদেশ সিভিল সার্ভিসে শুরুতে যে স্যালারি দেওয়া হয় সেটা দিয়ে আপনি চলতে পারবেন, কিন্তু বিলাসিতা করতে পারবেন না।
এই জিনিসটা কাজেই আমি 1-1.5 লক্ষ টাকার বেতন ছেড়ে আমি জাস্ট সিভিল সার্ভিস ট্যাগ লাগানোর জন্য চলে আসবো, আমার কাছে কেন যেন এখন আর অতটা এটাকে লুক্রেটিভ মনে হয় না। এখন আপনার যদি ওরকম থাকে, ওই যে যেটা বললাম, আমি খুব বড় আহ, দেশের নীতি নির্ধারক হতে চাই, সেক্ষেত্রে ইউ আর মোস্ট প্যাশন থাকতে হবে প্রথম কথা। ভেরি ডিটেলস এন্ড খুবই মানে সুন্দর একটা আলোচনা ছিল। আচ্ছা সজল ভাই, আমি বলতেছি যে আহ, একই প্রিপারেশনে কি ব্যাংকেও কভার করে ফেললে? কারণ আমি জানি ব্যাংক এবং বিসিএস এর পরীক্ষার প্রিপারেশনটা একটু ডিফারেন্ট। ব্যাংকে নাকি একটু বেশি ম্যাথমেটিক্যালি স্ট্রং হতে হয়। তা আপনি দোনোটা জয় করলেন কিভাবে? এটার কি কোনো ট্রিক্স আছে? আচ্ছা, ব্যাংকের ক্ষেত্রে ব্যাপারটা ছিল, ব্যাংকে আপনার মূলত অ্যারিথমেটিক পোর্শনের উপরে বেশি জোর দেয়, আর ব্যাংকের কোশ্চেনটা থাকে ইংলিশ মিডিয়াম। বিসিএস এর তুলনায় বিসিএস এর সিলেবাস বড়, কিন্তু আমাদের পরিচিত, যেহেতু আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমাদের পরিচিত। আর ব্যাংকের কোশ্চেনটা হলো মূলত ইংলিশের উপর বেশি জোর দেয়, আর হলো আপনার ম্যাথমেটিক্যাল পার্টটার উপর বেশি জোর দেয়। আমি যখন পরীক্ষা দিছি, বিশেষ ওই যে প্রচুর ম্যাথ আসতো, অ্যারিথমেটিক। তো আসলে ওই সময় অনেক পরীক্ষা দিছি। আহ, আমার হয়েছে কি, আমি মূলত বিসিএস কেন্দ্রিক ছিল। ব্যাংকটা আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া। কারণ হলো ওই তখন আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে কোশ্চেন গুলা বেশি হইতো, আমি ওদের প্যাটার্নটা ফলো করে দেখছি যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে। চৌবাচ্চা বা অন্যান্য ট্রেনের কিছু অঙ্ক আসতো, ওয়ার্ক এন্ড টাইম, এরকম কিছু অঙ্ক ছিল, আমি ওগুলো একটু প্র্যাকটিস করে গেছি। একটাতে ক্লিক করছে, ভাগ্যের গুণে লেগে গেছে, আমার চাকরি হয়ে গেছে, এরকম আর কি। এখন একটা জিনিস কি, ব্যাংকে আবার ভাইবার প্রভাব কম। ব্যাংকে ভাইবা হলো মাত্র 25, রিটেনটাই মূল জিনিস। রিটেনের 200-তে আপনি একটু ভালো করতে পারলে, এখন আপনি যখন বিসিএস এ 1100 মার্কের রিটেন দিয়ে আসবেন 7 দিনের, এক ওই যে শোয়েব বললো, সকালে একটা পরীক্ষা, বিকালে একটা পরীক্ষা, আপনি যখন এই হার্ডল জয় করে আসবেন, তখন ব্যাংকের এই 2 ঘন্টার পরীক্ষা আপনার কাছে তেমন কোনো প্রেশারই মনে হবে না। আমার মনে আছে আমি বিসিএস রিটেন যখন দিতাম, আমি প্রত্যেক পরীক্ষা দিয়ে এসেই নাপা খাইতাম। আমার এখনো মনে আছে, নাপা খাইতাম। নাপা খেয়ে আমি আধা ঘন্টা রেস্ট নিয়ে, 1 ঘন্টা রেস্ট নিয়ে মাগরিবের পরে আবার শুরু করতাম। এবং আমার মতো সবারই, আমার মতে ম্যাক্সিমামেরই একই অবস্থাই ছিল, কারণ হাত প্রচুর ব্যথা করতো। আপনি প্রথম পরীক্ষাটা দেওয়ার পরে আপনি হাত নাড়াইতে পারবেন না 4 ঘন্টা কন্টিনিউয়াস লেখার পর। সেই তুলনায় আসলে ব্যাংকের রিটার্নটা অপেক্ষাকৃত টাইম কম লাগতো, একদিনই দফারফ হয়তো। তবে ব্যাংক বিসিএস এর ম্যাথের তুলনায় ব্যাংকের ম্যাথ টাফ। ব্যাংকের ম্যাথ আলাদা প্র্যাকটিস করতে হয়। আর ইংলিশের ক্ষেত্রে ভোকাবুলারি দুইটাতেই লাগে। বিসিএস এ ভালো করতে হলে আপনার ভোকাবুলারি ভালো হতে হবে, ব্যাংকের ক্ষেত্রে ভোকাবুলারি ভালো। এটা আসলে যারা ম্যাথমেটিক্সে ভালো তাদের জন্য ব্যাংকে আসলে অবারিত সুযোগ। ধন্যবাদ সজল। আসলে অনেক ডিটেলস, অনেক কিছু আমরা প্রশ্ন করে বের করতে চাচ্ছিলাম, কিন্তু সেগুলি আপনি নিজ থেকেই খুবই চমৎকারভাবে বলেছেন। তো আমাদের আসলে প্রশ্ন অনেক কিছুই করতে হচ্ছে না। খুবই ইনসাইটফুল ডিসকাশন। এখান থেকে আমাদের দর্শকরা, ছোট ভাই বোনেরা অনেক গাইডলাইন পাবে। তো এখন আমি আরেকটা বিষয় একটু কথা বলি, সেটা হচ্ছে আপনি তো শিক্ষকতা করছেন, তার আগে ব্যাংকেও ছিলেন। তো ব্যাংকের পার্ট নিয়ে আপনি বলেছেন। এখন আপনার মতে একজন ভালো শিক্ষক হওয়ার জন্য কোন কোন গুণাবলী থাকা জরুরি, আর একজন শিক্ষকের রুটিন কেমন হওয়া উচিত দৈনন্দিন, বা আপনার রুটিনই কেমন? এছাড়া শেষে আরেকটা বিষয় একটু বলবেন, সেটা হচ্ছে আপনি শিক্ষকতার পাশাপাশি কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত আছেন কিনা, বা শিক্ষকদের আসলে কোন কোন সোশ্যাল অ্যাক্টিভিটিসে যুক্ত থাকা উচিত শিক্ষকতার বাইরেও? আসলে শোয়েব ভাই, অনেক টাফ কোশ্চেন আমার জন্য। ভালো শিক্ষকের গুণাবলী কি, আসলে আমি তো ভালো শিক্ষক কিনা বুঝতে পারতেছি না। তবে আমার মায়ের একটা এক্সাম্পল দিই। আমার মা প্রাইমারি শিক্ষকতা করছেন। আমার প্রথম শিক্ষক যিনি, আমার মা এখনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে। মানে উনার আমার এজ দেখে তো বুঝতে বুঝতে পারতেছি উনি চাকরির শেষের দিকে, এখনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, পেপার পড়ে। তারপরে আমি উনাকে উনাকে উনাদের অনলাইনে ওই যে মুক্ত পাঠ নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে প্রাইমারি টিচারদের বিভিন্ন কোর্স থাকে। আমার মা 100-র উপরে কোর্স করছে শুয়ে শুয়ে, সন্ধ্যায় আসে বসে বসে কোর্স করে। তো তারপরে হলো আপনার উনাকে বিভিন্ন কাজ দেয়। এখন এই বয়সে তো ধরেন সাধারণত দেখা যায় কি, এই বয়সে টিচাররা আইসিটির প্রতি আগ্রহ দেখায় না। আমার মা বসে বসে আইসিটির কাজ করে। উনি ওদিন আমাকে বলতে, স্যার তোর ট্যাক্স ফাইল করে দিই। আমি ট্যাক্স ফাইল করা শিখছি নিজে নিজে। এখন এই আমার মায়ের গল্পটা কেন বললাম, আমার মনে হয় যে একজন ভালো শিক্ষকের ফার্স্ট গুণাবলী হলো আপনার জানার আগ্রহ থাকতে হবে, যেটা আমাদের সবার মধ্যে কম। এখন আমাদের শিক্ষকতা পেশায় আমরা যারা আসি, আমরা ঠেকায় পড়ে আসি, একদম সহজ সাপটা কথা।
আমি আজকে প্রশাসন ক্যাডার হইতাম, আমি প্রশাসন ক্যাডারে থাকতাম, এডুকেশনে আসতাম। তো ঢাকায় পরে আসছি, আমার অপশন ছিল না বলে হয়তো বা আমি আসছি, এভাবে বলতে পারি আর কি। সিভিল সার্ভিস অপশন ছিল না বলে হয়তো বা আমি এখানে আসছি। হ্যাঁ, এখন এটা হয়ে গেছে আমাদের শিক্ষকদের প্রধান সমস্যা, যে সৈয়দ মুস্তফা আলীর একটা, আমি একটু সমালোচনা করবো এখানে, প্রথমে শিক্ষকদের তারপর অন্যটা বলবো। সৈয়দ মুস্তফা আলীর, আমার নিজের সমালোচনা করতেছি ধরে নেন। সৈয়দ মুস্তফা আলী বলছেন যে এক সময় থাকতো টেবিলে বই, এখন থাকে চ্যাট বই। আমাদের সমস্যাটা হয়ে গেছে ভাই ওই জায়গাটা, আমাদের শেখার আগ্রহ কমে গেছে। একটা সময় ছিল যখন শেখার অপশন কম ছিল, কোথা থেকে শিখতে হবে আমরা জানতাম না। এখন দেখা গেছে আমাদের দুনিয়া উন্মুক্ত, শেখার আগ্রহ অনেক বেশি, শেখার জায়গা খুব বেশি, কিন্তু আমাদের আগ্রহ কমে গেছে। এটা হয়ে গেছে একজন আমাদের বড় তো ভালো শিক্ষকের প্রথম গুণাবলী আমি মনে করি যে আমার শেখার আগ্রহ থাকতে হবে। দুই হলো আমি যা পড়াচ্ছি তার প্রিপারেশন নিতে হবে। এটা বিশ্ববিদ্যালয় হোক আর প্রাইমারি শিক্ষক হোক, আমি পরের দিন যে ক্লাসটা নিব সেই প্রিপারেশনটুকু নিয়ে যাব। আমি চেষ্টা করি, যেমন ইন্টারমিডিয়েটের বই তো আমাদের কলেজ লাইফে সবারই মোটামুটি মেমোরাইজ হয়ে গেছে। তারপরে আমি যখন ইন্টারমিডিয়েটের ক্লাস নিতে যাই, আমি চেষ্টা করি 10-15 মিনিট, 5 মিনিট, 10 মিনিট দেখে যেতে। কারণ আপনি যখন প্রিপারেশন নিয়ে ক্লাসে যাবেন, আপনার কনফিডেন্স এবং আপনার লেকচার ডেলিভারিটা অন্যরকম হয়। এখন আমাদের সমস্যা হলো কি, আমরা এত কাজে ব্যস্ত থাকি যে আমাদের আপনার ইয়া করা যাচ্ছে না, এই যে এত কাজে ব্যস্ত থাকি যে প্রিপারেশন টুকু আমরা নিচ্ছি না। আর অবশ্যই নৈতিক গুণাবলী, আসলে শিক্ষক নষ্ট হয়ে গেলে হয় কি, সমাজ নষ্ট হয়ে যায়। এটা হলো একটা বড় সমস্যা, শিক্ষকদের নৈতিক অধঃপতন সমাজের জন্য ক্ষতিকর। অন্য প্রফেশনের জন্য মানুষও নৈতিক অধঃপতন হইলে ঠিক আছে, কিন্তু অন্য প্রফেশনের মানুষ তো এই যে কাদামাটি নিয়ে ডিল করে না। আমি আমার শিক্ষার্থীদের বলি কাদামাটি, আমি এদের একটা শেপ দেই, আমি ওদের যে শেপটা দিয়ে পাঠাবো ওরা কিন্তু পুরো জীবন এই শেপটা নিয়ে চলবে। কথা হলো শেপ দেওয়ার যোগ্যতা আমার নাই। আমি যদি নৈতিক চরিত্র হারিয়ে ফেলি, দুর্জন বিদ্বান হইলেই পরিত্যাজ্য, এটা তো সহজ কথা না, এটা কিন্তু কঠিন কথা। আর একজন শিক্ষক যখন তার আদর্শ হারিয়ে ফেলে, এখন সে আদর্শ চারিত্রিক হতে পারে, সে আদর্শ নৈতিক হতে পারে, আমার কাছে প্রাইভেট না পড়লে নাম্বার দিব না, এটা হচ্ছে বাজে বিশ্রী কথা, পৃথিবীতে আর হতে পারে না। টাকা না দিলে প্র্যাকটিক্যাল নাম্বার দিব না, তাহলে তুমি শিক্ষক হও নাই, তুমি হয়েছো ব্যবসায়ী, তোমার সাথে এটা যাচ্ছে না। এক। এখন কথা হলো ভালো শিক্ষক পাচ্ছি না কেন? বাংলাদেশে এমপিও ভুক্ত বেসরকারি স্কুলের একজন শিক্ষক বেতন পায় 13,000 টাকা। এখন ওই লোক প্রাইভেট না পড়াইলে ভাই চলবে কেন? আপনি কি দিচ্ছেন তাকে বলেন? আমার সিভিল সার্ভিস, আমার কলেজের প্রিন্সিপাল 4th গ্রেডের অফিসার, উনাকে আপনি কি দিচ্ছেন ফর এক্সাম্পল? আর অন্য, এখন বলবেন যে তুলনা করতেছি, অবশ্যই আপনি যে প্রফেশনে আছে তার তুলনা করবেন না, আপনি বেটার অপশন কিভাবে খুঁজে নেন, আরেকটা কোম্পানিতে কিভাবে যান, তার সাথে সকল সুযোগ সুবিধা তুলনা করেই তো যান। তো শিক্ষকতা পেশায় ভালো লোক আসতেছে না কেন? কারণ হলো আপনি একটা 4th গ্রেডের অফিসার, আপনি আপনার ওইভাবে কিছুই নাই বলতে গেলে। হ্যাঁ, সরি টু সে। তো এই জিনিসটা ভাই আমি মনে করি যে ভালো শিক্ষক পাওয়ার পরিবেশ বাংলাদেশে নেই। এক সময় শিক্ষকতা পেশায় আসছেন যারা যারা বনেদি পরিবারের মানুষজন, এলাকাতে স্কুল কলেজ প্রতিষ্ঠা করতেন, বাবার ধানি জমি ছিল, উনার তারা পেশা নিয়ে, মানে আয় নিয়ে চিন্তা করতে হয় না। এখন তো ভাই ওই যুগ নেই। এখন আপনি শহরে থাকবেন, ধরেন একটা শহরে আপনার ন্যূনতম 40,000 টাকা আপনি যদি চলাফেরার খরচ হয়, আমি একটা বেসরকারি স্কুলের উদাহরণ দিয়ে বললাম, আপনি বেতন পান 13,000, ভালো শিক্ষক হওয়ার ইচ্ছা আসবে কেন? এই জিনিসগুলো আমার মনে হয়, এই ভালো শিক্ষকের গুণাবলী যদি আমরা বলতে চাই, তার পড়াশোনার মানসিকতা থাকতে হবে, প্রিপারেশন নিয়ে ক্লাসে যাইতে হবে, নৈতিক চরিত্র ডেভেলপ করতে হবে অনেক বেশি, আর হলো যে আপনার তার চারিত্রিক গুণাবলী ভালো থাকা উচিত, ডায়লগ ডেলিভারি, কথার স্পষ্টতা, প্রয়োজনে কোর্স করা উচিত, যেসব জায়গাগুলোতে আমার জড়তা থাকে সেগুলো। বাট মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশে ভালো শিক্ষক বানানোর পরিবেশ তৈরি করা উচিত। সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব রাষ্ট্রের, সমাজেরও আছে। সমাজের কেমন? আমি একটা ছাত্রকে শাসন করতে পারি না, আমি আজকে আপনার ছেলেকে শাসন করব, আপনি কালকে আমার নামে মিছিল করবেন, আমাকে একটা ট্যাগ লাগিয়ে দিবেন, আমি অমুক রাজনীতি করি, এই করি সে করি। কেন রে ভাই? আমাদের সময় বাবা মারা যায় বলতে যে এই ধরেন গোস্ত আপনার হাড্ডি আমার, হুম, হুম, হুম। আমরা ওইটা অত বলতে চাচ্ছি না। কিন্তু আমরা যখন শাসন করি, আমাদের শাসন করার জায়গাটাও কিন্তু কমে গেছে শিক্ষার্থীদের এখন। আর আরেকটা বড় জিনিস, ওই যে আমাদের ব্যবস্থা, আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি পার্সপেক্টিভে, ভালো শিক্ষক হওয়া এখন টাফ হয়ে গেছে কেন সেই পার্সপেক্টিভে বলতেছি। এআই এর একটা যুগ আসছে এখন, আপনি চাইলে হাতের কাছে অনেক অপশন আছে। এখন দেখা গেছে যে সকল শিক্ষক ভালো পড়ান না। এখন সজল স্যার থেকে স্বাভাবিকভাবে উদ্ভাসী লিটন স্যার ভালো পড়ান, এখন লিটন স্যারের ভিডিও দেখে আমি শিখে ফেলতেছি, এই কারণে আমার সজল স্যারের লেকচার ভালো লাগে না। কিন্তু তারপরেও একটা জিনিস মাথায় রাখতে হবে যে সরাসরি আমরা যখন ক্লাস নেই, আমি শুধু পড়াই না, আমি তাকে জীবনের পাঠ দিই, আমি তাকে
নৈতিক শিক্ষা দেই, আমি তাকে আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলি, যেটা সে একটা রেকর্ডেড লেকচারে পাবে না। রেকর্ডেড লেকচারে সে শুধু কেমিস্ট্রি পড়াটা পাবে, কিন্তু যখন সে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে আসবে, সে আমার জীবনের অভিজ্ঞতা জানতে পারবে, আমার ভুলগুলা জানতে পারবে, সে ভুল থেকে আমি কিভাবে শিক্ষা নিছি সেটা জানতে পারবে, আমি তাকে একটা ভালো কথা বলতে পারবো, সে আমার কাছ থেকে ভালো কিছু নিতে পারবে। আবার যদি আমি খারাপ হই, সে আমাকে একটা খারাপ মানুষ চিনতে পারবে। মানুষ চিনতে পারাটা তো একটা লেসন। এখন সমস্যা হচ্ছে এআই আসার কারণে পোলাপান ধরে নিচ্ছে যে আমি তো যা কিছু শিখার আমি তো শিখতে পারতেছি, ওই ওই কোর্স করে নিচ্ছি। কিন্তু আমি মনে করি, পার্সোনালি আমি মনে করি, ক্লাসরুমে ডিরেক্ট কন্টাক্ট যে লার্নিংটা আছে সেটা কখনোই ডিস্টেন্স লার্নিং দিয়ে পূরণ হবে না। তো শিক্ষার্থীদের এখন ক্লাসরুম মুখী করা ছোটা। বাবা মারাও সচেতন না, বাবা মারা ছেলেদের কাছে অসহায়, আমরা তো আরো বেশি অসহায়। তো এই জায়গাটাতে আসলে ভালো শিক্ষক তৈরি হওয়া টাফ হয়ে গেছে এই কারণে। আগে দেখা গেছে যে ওস্তাদদের যে সম্মানটা ছিল, সেই জায়গাটাতে চলে আসার জন্য আধুনিক যুগেরও কিছু প্রভাব আছে, আবার শিক্ষকদেরও দায় আছে, আমি কিন্তু অস্বীকার করতেছি না। পাশাপাশি আমার শিক্ষকের ওই যে যেটা বললাম, আপনি 13,000 টাকা বেতন দিয়ে 33,000 টাকা সার্ভিস পাবেন, এটা কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। তো ওই জায়গাগুলো ইয়া করতে হবে। আমার রুটিন ভাই, আমি শুক্রবার শনিবারের রুটিন বলা যাবে না, আমি ওইটা জুমার নামাজে চলে যাই সরাসরি, এমন একটা রুটিন। আর এমনিতে যখন আমার ক্লাস খোলা থাকে, সকাল 9টার মধ্যে চলে যাই, 1টা পর্যন্ত সাধারণত ডিপার্টমেন্টে কাটাই। আর বিকালে যদি পরীক্ষার ডিউটি থাকে বা কমিটির কাজ থাকে, পরীক্ষার ডিউটি দেই বা কমিটির কাজ করি। সন্ধ্যার পরে যখন থাকি, খাতা টাতা দেখা লাগে, লেকচার রেডি করি। এখন অনার্স পড়াইতে হয় যেহেতু, একটু পড়াশোনা করতে হয়, ওই লেকচার গুলো রেডি করার চেষ্টা করি, বা কোনো না কোনো মুভি টুভিও দেখি অনেক সময়, এইভাবে করি। আর প্রাত্যহিক যে নিজেদের যার যার জন্য প্রশ্ন, এটা তো অন্য জিনিস। এই স্বাভাবিক একদম ডিপার্টমেন্টে থাকার চেষ্টা করি, যতক্ষণই থাকি ডিপার্টমেন্টে থাকার সময় দেওয়ার চেষ্টা করি। আর লাস্ট যেটা ভাই, সামাজিক কর্মকাণ্ড বলতে আমি একটা কাজ খুব সিরিয়াসলি করি, সেটা হলো কাউন্সিলিং। আমার শিক্ষার্থীদের কাউন্সিলিং, যদিও আমি মনোবিজ্ঞানের শিক্ষক না, কিন্তু আসলে এখন এই মডার্ন যুগে আমাদের ছেলে মেয়েদের অনেক রকমের সমস্যার সম্মুখীন, মন গঠিত সমস্যা থাকে, পারিবারিক সমস্যা, আসা যাওয়ার সমস্যা। তো শিক্ষার্থীদের কথা শুনি। এখন এটাকে আসলে সামাজিক কাজে ফেলা যায় কিনা আমি ঠিক জানি না, তো আমার কনসার্ন থাকে আমার শিক্ষার্থীদের। পাশাপাশি আমার একটা অ্যাসোসিয়েশন আছে, ছাত্র জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, চিটাগং ইউনিভার্সিটি। আমি এখনো অ্যাসোসিয়েশনটার সাথে কানেক্টেড, ছাত্র উপদেষ্টা হিসাবে ওদের সব ভালো কাজে আমি পাশে থাকার চেষ্টা করি। আর আমাদের 38তম বিসিএস সাধারণ শিক্ষার একটা ক্যাডার অ্যাসোসিয়েশন আছে, সেখানে আমি চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক হিসেবে আছি। তো ওইটা কিছু ভালো কাজ করি আমরা, যেমন এই যে এবার ফেনীর বন্যাতে এবং শেরপুরের বন্যাতে প্রায় আমরা 1 লক্ষ, প্রায় 2 লক্ষ টাকার উপহার সবার মানুষের জন্য পাঠিয়েছি, ভালোবাসা পাঠাইতে পারছি এইসব কাজে। মানে যখন যেখানে সুযোগ হয়, ওভাবে প্রাতিষ্ঠানিক ভাবে বলে 2টা প্রতিষ্ঠানের কথা বলতে পারি, আমার ব্যাচের ক্যাডার অ্যাসোসিয়েশন আর আমার ইউনিভার্সিটির অ্যাসোসিয়েশন, এই দুইটার মাধ্যমে টুকটাক করার চেষ্টা করি। সজল ভাই, আপনি মনে হয় আমাদের গেস্টদের মধ্যে প্রথম গেস্ট যিনি কোনো ফিল্টার ছাড়া কথা বলছেন। মানে মনে হচ্ছে না মুখের সামনে কোনো ফিল্টার ছিল বা মাথাতেও কোনো ফিল্টার ছিল। একেবারেই মানে সাবলীল ভাবে দৃশ্যটা তুলে আনছেন এবং আমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার আর কি। খুবই ধন্যবাদ। আরো যদি আরো 1-2 ঘন্টা আমরা কথা বলতে পারতাম, এবং অবশ্যই অবশ্যই আপনাকে আমরা আরেকটা এপিসোডে চাইবো। আহ, এবং খুব পরিষ্কার ভয়েসে আপনার কথা শুনতে ইচ্ছা করছে। মনে হচ্ছে একটু সাউন্ড নিয়ে আমাদের কাজ করতে হবে এপিসোডে। তো মাহবুব ভাইয়ের কি আর কোনো প্রশ্ন আছে নাকি আমরা শেষের দিকে কনক্লুশনে চলে যাচ্ছি? আমার প্রশ্ন নাই, তবে আমি একটু একটা কমেন্ট করতে চাই। সেটা হচ্ছে, আমি যখন সজলকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম, তখন আমি এটা বলেছিলাম যে আমাদের দর্শকদের পাশাপাশি আমরাও অনেক কিছু শিখতে পারবো এই সেশন থেকে। আসলে আমি অনেক কিছু শিখেছি এখান থেকে। বিশেষ করে একটা দৃষ্টিভঙ্গি আমার মাথায় হিট করেছে। হয়তো সাবকনশিয়াস মাইন্ড এটা জানতাম, কিন্তু কনসিয়াসলি এটা আমার খুবই ভালো লেগেছে বিষয়টা, যে আমরা আসলে ইউটিউবের থ্রুতে অনেক কিছুই লার্ন করতে পারছি, ই লার্নিং বলি যাই বলি। কিন্তু আসলে ক্লাসে একজন টিচার আমাকে এর চেয়েও অনেক বেশি কিছু দেন, যে ইন্টারাকশন, আমার জীবনের পাঠ, কিংবা আমার যে কাউন্সেলিং, এই বিষয়গুলি। তো এইটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এই বিষয়টা। এটা আশা করি আমাদের দর্শকদের মাথায় ওই জিনিসটা হিট করেছে। আমারও একটা জাস্ট সম্পর্ক প্রশ্ন আসবে যে যে আমরা জেনজি যেটা বলতেছি সেটা তো আপনারাই ফেস করতেছেন।
তো তাদেরকে ফেস করাটা তো ডিফিকাল্টিস বলছেন, এবং আমরা তো পুরো বিপ্লবও দেখে ফেলছি তাদের মাধ্যমে। তো এই সেশনটাকে মানে আপনার কি কোনো ইয়ে আছে কিনা, মানে কোনো রুলস আছে কিনা যে ওনাদেরকে কিভাবে আসলে গাইড করা যায়, বা এই টিমটাকে, এদের তো অনেক বেশি উদ্দীপনা ভেতরে, তার মানে এদেরকে যদি সঠিক গাইড করা যায় তাহলে তারা কিন্তু অনেক ভালো কিছু নিয়ে আসবে দেশের। এটার জন্য কি আপনাদের ইনার সাইড থেকে, মানে গভর্নমেন্টের থেকেই কি কোনো ধরনের কোনো সাজেশন আপনাদের জন্য আছে কিনা, ট্রেনিং আছে কিনা? কারণ বর্তমানের যুগটা তো সামলানো একটু difficult। তাইব ভাই, আমি আমার পার্সোনালি যেটা বলবো, প্রত্যেক জেনারেশনের মাধ্যমে অমিত সম্ভাবনা। প্রত্যেক জেনারেশন, প্রত্যেকটা জেনারেশনই কিছু চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আসে। আমরা যাদেরকে জেনারেশন জেড বলছি, তারা মূলত আহ, তারা চমৎকার একটা বিপ্লব করেছে আমার শিক্ষার্থীদের মাধ্যমে। তারা তাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করেছে। এখন মূল বিষয়টা যেটা ওনাদের নিয়ে বলবো, যে আমি একটা লেখা একবার পড়ছিলাম যে আফটার 71 অনেক শিক্ষার্থী আর ক্লাসরুমে ফিরে যেতে পারে না। আফটার 71 একটা বিপ্লবের পর হয় কি, আপনার মধ্যে রাষ্ট্র এবং সমাজ সংস্কারের এত বেশি চিন্তা চলে আসে যে সেই ক্ষেত্রে আমি আমার মূল কাজটাতে আর চাইলেও ফেরত যেতে পারি না। তো আমার মনে হয়েছে যারা এই নির্বাচন এই সরি আন্দোলনটাতে খুব বেশি অ্যাটাচড হয়ে গেছে, আমার সেই সকল শিক্ষার্থীদের অনেকেই এখন ক্লাসরুমে ফিরে যেতে পারতেছে না, মানে রাষ্ট্র নিয়ে সমাজ নিয়ে। কিন্তু আসল কথা হলো আমার প্রত্যেকেরই নিজ নিজ জায়গায় ডিউটি আছে। আমরা ডিউটিটা পালন করি না বিধায় তো সমাজে অস্থিরতা তৈরি হয়। আমি যদি আমার কাজটা ঠিকভাবে করতাম, একজন অন্য যে যে প্রফেশনে আছে সে যদি তার কাজটা ঠিকভাবে করতো, তাহলে কিন্তু আপনার এই বিশৃঙ্খলাটা তৈরি হয় না। তো এখন ওরা এই বিশৃঙ্খলাটুকু দূর করার সামর্থ্য দিচ্ছে। কিন্তু একটা জিনিস আমি সবসময় জেনারেশন জেড এর কাছে বলবো আর কি, সেটা হলো যে ভাই পড়াশোনা করতে হবে। আপনার দিন শেষে আপনার যে জিনিসটা থাকবে সেটা হলো আপনার বিদ্যা, আপনি জ্ঞান কতটুকু, আপনার নলেজ দিয়ে আপনাকে বিচার করা হবে। কারণ এখন যে জেনারেশন আসছে, যে সময়টা চলতেছে এখন, ওই যে আমি একটু আগে যেটা বললাম যে এত বেশি শেখার জায়গা আছে, এত বেশি শেখার জায়গা, একদম গ্রামে একটুও পড়াশোনা করে নাই ওই মানুষটাও এখন জানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণ কি। কারণ তার হাতে একটা মোবাইল ফোন আছে, ইউটিউব আছে, সে কিছু না কিছু শুনছে। এখন এই যে আপনার এত বেশি পরিমাণ আপনার নলেজের গেইন করার জায়গা, কিন্তু আপনি নলেজ নিচ্ছেন না, আপনি নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখতেছেন, তাহলে আলটিমেটলি ক্ষতিটা আপনার হবে। আর আপনার ক্ষতি মানে রাষ্ট্রের ক্ষতি। কারণ হলো আপনি প্রত্যেক জেনারেশনের, সাধারণত আমরা টিন পার করে যারা 19 থেকে 30 পর্যন্ত যারা, তারাই হলো আমাদের মূল জনশক্তি। তাদেরকে আমরা চাইলে যে কোনো দিকে ডাইভার্ট করতে পারি। বা আমি যে স্টুডেন্টদের নিয়ে ডিল করি, 17 বছর থেকে শুরু করে 25 পর্যন্ত যাদের আমি ডিল করি, আমি তাদের মধ্যে দেখছি আমাদের প্রতি তাদের একটু কষ্ট আছে। আমাদের প্রতি তাদের যে কষ্ট, যে আন্দোলনে আমরা তাদেরকে সরাসরি, আমরা তাদের পক্ষ হয়ে অনেকে মাঠে নামছি, অনেকে নামে নাই, অনেকে নীরব ছিল, অনেকে বিপক্ষে ছিল। এটা নিয়ে আমরা পরবর্তীতে শিক্ষকদের নিয়ে কিছু আহ শিক্ষকদের একটা ঘটনাও দেখছি অনেকগুলা। এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেক এই জিনিসটা থেকে আমরা স্বীকার করি, এটা হলো আমাদের সীমাবদ্ধতা। আমরা চাইলেই আমাদের আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলেন, আপনি চাইলেই কিন্তু কোনো শিক্ষক আপনার পাশে দাঁড়ান নাই। এটা হলো আমাদের একটা সীমাবদ্ধতা। শিক্ষকদের এই সীমাবদ্ধতাটুকু থাকে, এটা মূলত রুটি রুজির জন্য। এটা হলো একটা বড় সমস্যা। মানে একটা সময় ছিল যখন শিক্ষকরা যা খুশি তা বলতে পারতো। একটা বইয়ে ছিল যে আগে শিক্ষকদের কাছে রাজনীতিবিদরা যাইতো কিছু শেখার জন্য। এখন শিক্ষকরা রাজনীতিবিদদের কাছে যায়, ভিসি, প্রভিসি, প্রক্টর, সহকারী প্রক্টর, কলেজের প্রিন্সিপাল, এগুলা হওয়ার জন্য। সমাজ উল্টা পথে হাঁটতেছে। ওই যে গ্রামে বলে আগাতে ঘাট হয়ে গেছে। যেসব ঘাটে আগে নৌকা ভিড়তো না, এইসব ঘাটে নৌকা ভিড়ে, আর যারা বনে দিয়ে নৌকা ভিড়তো তাদের জায়গা এখন খালি পড়ে থাকে। তো এই জায়গাটা থেকে আসলে বের হতে হবে। এবং আমি মনে করি শিক্ষাটাকে, বাংলাদেশের শিক্ষা সেক্টর সবচেয়ে অবহেলিত sector। এটা সব আমলে ছিল, এটাকে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি শিক্ষা সেক্টর অবহেলিত না হতো, তাহলে 13,000 টাকা বেতন হয় না এই যুগে। এই যুগে তারপর আপনার প্রাইমারি শিক্ষক কখনো চতুর্থ, তৃতীয় গ্রেডের কর্মচারী হয় না। আমরা একটু ভালো আছি, আমরা সরকারি কলেজে প্রফেসররা একটু ভালো আছি, তাও আমাদের প্রমোশন অনেক সমস্যা আছে, সেগুলাতে যাচ্ছি না। বেসরকারি কলেজের একজন শিক্ষক বাড়ি ভাড়া পান না, বাড়ি ভাড়া পান না। হ্যাঁ, এখন আপনার যখন আপনার পেটে ভাত থাকলে না আপনার মুখে কথা শুনতে হবে। তো শিক্ষকদের এই কারণে একটু জেনারেশন জেড নিয়ে আমার যেটা কথা, অমিত সম্ভাবনা আছে ভাই। কিন্তু আপনারা আপনাদের জায়গাটা, মানে পড়াশোনার জায়গাটাতে ঠিক রাখেন, রাষ্ট্র সংস্কারে কাজ করেন, কোনো সমস্যা নাই। সমাজ সংস্কার আপনাদের হাত দিয়ে হবে, যুগে যুগে সমাজ সংস্কার ছাত্ররাই করছে।
বাংলাদেশের ইতিহাসে তাকান, যত বড় আন্দোলন ছাত্ররাই করছে, বাট দিন শেষে নিজের পড়াশোনাটা একটু ঠিক রাখেন, নিজের নলেজটা ঠিক রাখেন। তাহলে আপনি যত বেশি পড়বেন, আপনার তত সহজে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। আর না হলে ডিস্ট্রাক্ট হওয়ার সম্ভাবনা থাকে, এক সময় হতাশার তৈরি হওয়ার সম্ভাবনা। তো আমার শিক্ষার্থীদের ব্যাপারে আমি আলহামদুলিল্লাহ, আমি আগের কলেজে হোক আর এই কলেজে হোক, শিক্ষার্থীরা আমাকে ভালোবাসে, আমি শিক্ষার্থীদের ভালোবাসি আমার জায়গা থেকে তাদের জন্য। আচ্ছা সজল, আপনি যদি বিসিএস এর যে ৩টা স্টেপের প্রিপারেশন আছে, এই ৩টা স্টেপের প্রিপারেশনকে ৩০ সেকেন্ড বা ১ মিনিটের মধ্যে একটু বলতেন আমাদের দর্শকদের জন্য। বিসিএস এর আসলে তিনটা ধাপ: প্রিলিমিনারি, তারপর হলো রিটেন, তারপর হলো ভাইবা। প্রিলিমিনারির জন্য আমি যেটা বলবো, ছাত্র অবস্থায় টিউশন করেন, স্পেশালি 8, 9, 10, এই স্টুডেন্ট গুলাকে পড়াইলে আপনার নলেজটা খুব ভালো হবে, ওই বইগুলা পড়তে পারলে খুব ভালো হবে। প্রিলিমিনারির জন্য এক সেট বই কিনেন, ওইটার উপরে বিগত বছরের কোশ্চেনের উপর অ্যানালাইসিস করে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসে ওই জায়গাগুলো পড়েন। প্রিলিমিনারি ক্ষেত্রে কিছুটা লাক লাগে, কিছুটা মুখস্থ বিদ্যা লাগে, কিছুটা অ্যানালাইটিক্যাল। রিটেনের ক্ষেত্রে যেটা, রিটেন হলো টোটালি আপনার প্রচুর পড়াশোনা করতে হবে, আপনার নলেজ গেইন করবেন, মুখস্থ করার কিছু নাই, মনের আনন্দে পড়বেন। যে যে জিনিসগুলো আপনার জানা দরকার আপনি বুঝতে পারবেন, ওই জিনিসগুলোর উপরে লেখার প্র্যাকটিস করতে হবে। রিটেন পরীক্ষা দীর্ঘ সময় ধরে হয়, লম্বা সময় ধরে হয় এবং অনেক লিখতে হয়। তো ওই লেখার প্র্যাকটিসটা করবেন, আর হলো আপনার নিজে নিজে লেখার ক্ষমতা, দক্ষতাটা বাড়াবে। কোনো কিছু মেমোরাইজ করার দরকার নাই, কাউরে ফলো করার দরকার নেই। আর ভাইবার বিষয়টা হলো, রিটেনের প্রিপারেশন দিয়েই ভাইবাটা আপনার কাভার হয়ে যায় মোটামুটি ক্ষেত্রে। তবে ভাইবার ক্ষেত্রে আমি কিছু জিনিস নিজের অভিজ্ঞতা থেকে যেটা বলবো, আপনার গেস্টার পোস্টার এই জায়গাগুলোতে একটু আপনার কাজ করতে হবে। স্পেশালি আমি মনে করি ফিটনেসটাও ইম্পর্টেন্ট। আপনাকে যদি একজন ক্যাডার অফিসারের মতো মনে না হয় ভাইবা বোর্ডে যারা বসছেন, সেক্ষেত্রে আপনার নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা। বাচন ভঙ্গি, আঞ্চলিকতার ক্ষেত্রে একটু আঞ্চলিকতা পরিহার করার চেষ্টা করা, তারপর হলো ইংরেজি ক্ষেত্রে একটু উচ্চারণটুকু ভালো জানা, হ্যাঁ, ইংরেজি ভালোভাবে জানা। ভাইবার ক্ষেত্রে প্রিপারেশনটা হলো যে মোটামুটি মানসিক প্রিপারেশন। ওই ক্ষেত্রে আপনার ওই রিটেনের যে পরিমাণ পড়াশোনা আপনি করবেন রিটেন পার হওয়ার জন্য, সেই নলেজ দিয়েই আমি মনে করি ভাইবার প্রশ্নের অ্যান্সার আপনি করতে পারবেন। ভাইভাতে কত প্রশ্নের অ্যান্সার করেন ডাজন্ট ম্যাটার, কিভাবে করছেন ইটস ইম্পর্টেন্ট। আপনার মধ্যে ক্যাডার সার্ভিসে জয়েন করার যোগ্যতা আছে কিনা, ভাইবা বোর্ডের নাম্বারটা সাধারণত ওই জিনিসটা দেখে। আচ্ছা, সজল ভাই, আপনি যদি আপনাকে ওই বয়সে নিয়ে যান, অর্থাৎ ছাত্রদের বয়সে নিয়ে যান এখন, ওই সময়কার সজলকে আপনি কোন ধরনের সাজেশন দিবেন এই বর্তমান যুগে টিকে থাকার জন্য, বা ভালো মানুষ হওয়ার জন্য, বা ভালো ছাত্র হওয়ার জন্য? তাই ভাই, আসলে চিন্তা করতে গেলে আমি যদি আমার ছাত্র জীবনে ফেরত যাই, আমার সময়ের কথাটা যদি আমি বলি, আমি মনে করি আমি তখন থেকে একটা রুটিন ফলো করার ট্রাই করি। স্পেশালি স্কুল কলেজে আমি একটা রুটিন ফলো করছি, বাট পুরো ইউনিভার্সিটি লাইফে যখন আমরা যাই, আনফরচুনেটলি আমরা কেউ কোনো রুটিনে থাকি না। আমাদের এটা হলো একটা বড় সমস্যা। আপনার রুটিনে বিনোদন থাকবে, আপনি যদি এমন হয় 15 ঘন্টা বিনোদন দরকার আপনি রাখেন, বাট লাইফটাকে আসলে ওই জায়গাটাতে কিছু সময়ের জন্য, স্পেশালি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের পরে আমি কিঞ্চিত রুটিনে আনার চেষ্টা করলাম। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইটস ওকে, এটা এনজয় করার টাইম, ইউনিভার্সিটি শেখার time। আর দ্বিতীয় যদি বলি, প্রচুর বই পড়তাম, মানে অন্যান্য বিনোদনের পাশাপাশি কিছু অনেক বই পড়ার চেষ্টা করতাম। মানে এখন যখন আসছি, এখন বই পড়ার সুযোগ কমে গেছে, কিন্তু তখন আসলে অফুরন্ত সময় ছিল। যে কোনো বই, মানে বই আসলে আমার মনে হয় যে বই হলো নলেজ গেইন করতে সাহায্য করে খুব বেশি করে। আর 3 নাম্বার যেটা, আমি কিছু সফট স্কিল শিখে আসতাম, যেমন এই যে আপনার টাইপিং, তারপর এক্সেলের যে কাজগুলি আমি ওগুলি শিখে আসার চেষ্টা করতাম। ইংলিশের স্পেশালি আমি যদি আপনার একটা অপশন রাখেন, আমি বলবো যে প্রত্যেক শিক্ষার্থীর ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আইএলটিএস বাধ্যতামূলক করে দেওয়া উচিত। আমি মনে করি বিশ্ববিদ্যালয়গুলো প্রয়োজনে ভর্তুকি দিয়ে উচিত যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য অবশ্যই তাদেরকে আইএলটিএস কমপ্লিট করতে হবে, 6 পাইতে হবে, নাহলে সে সার্টিফিকেট পাবে না। ভেরি ইম্পর্টেন্ট এই বর্তমান সময়ে এসে আমি মনে করি। সেকেন্ড আরেকটা জিনিস যদি আপনি আমাকে বলতে বলেন, শিক্ষার্থীদের জন্য একটা সেকেন্ড ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা উচিত। এবার যে যেটা চয়েস করে, সেটা আরবিক হোক, হিন্দি হোক, রাশিয়ান হোক, জার্মান হোক, একটা ভাষা বাধ্যতামূলক আপনার শিখতে হবে, নাহলে আপনি কোর্স পাবেন না। হ্যাঁ, এবং আইটির ক্ষেত্রে ওই যে এনএসডি মনে বলে বলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে আপনার লেভেল 3 কমপ্লিট করা হতে হবে বা লেভেল 4 কমপ্লিট করা হতে হবে, না হলে আপনি সার্টিফিকেট পাবেন না। আমরা এত হাবিজাবি কোর্স করি, এত মুখস্থ বিদ্যার এত বেশি বেশি কোর্স করি, অথচ বাস্তব জীবনে চলার জন্য আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আপনার অবশ্যই এক্সেল খুব বেশি জরুরি, আমরা শিখে আসতেছি না। আমি বাইরে পড়তে যাব, আমি বাইরে
থেকে বের হওয়ার পর আমি 1 বছর লাগে আবার আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি। কেন ভাই? আমার আইএলটিএস তো আমি 4th ইয়ারে থাকতেই আমার এটা কমপ্লিট করে আসা সুযোগ আছে। তারপরে আপনার ধরেন যে আমি আরেকটা ভাষা, বর্তমান যুগে 2টা ভাষা শিখার খুব প্রয়োজন হয়ে গেছে। আপনি ইউরোপের কোনো দেশে যাইতে পারবেন না। আপনি আরেকটা ভাষা শিখার ইউনিভার্সিটি কেন আমাকে শিখিয়ে দিতে পারবে না? ইউনিভার্সিটির রিসোর্স গুলা কি কাজে ব্যয় হচ্ছে? হাজার হাজার কোটি টাকা ইউনিভার্সিটির আছে, তারা কেন আমাকে এই রিসোর্স গুলা দিবে না? এবং শিক্ষার্থীদের আমি বলবো যদি না দেয় আপনাদের, আমার সময়ের কথা আমি আপনাদের যদি বলেন সাজেশন হিসাবে, শিক্ষক তো মাস্টার মানুষের এক সমস্যা খালি জ্ঞান দিয়ে ফেলে আর কি। তো যদি বলেন, আমি যদি শিক্ষার্থীদের পরামর্শের কথা যদি বলেন, আমি বলবো ভাই আপনারা 4-5টা জিনিস শিখে নেন বিশ্ববিদ্যালয় জীবনে। পার্সোনালি যদি আপনি আমাকে বলতেন, এক হলো একটা এক্সট্রা ভাষা শিখুন। ইংরেজি নয়, বাংলা, ইংরেজিটা একদম মাতৃভাষা বানায় ফেলতে হবে স্বাভাবিক, কারণ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পুরো পৃথিবীব্যাপী। ইংরেজির পাশাপাশি ভাই আরেকটা ভাষা শিখেন। আইটি সেক্টরে মোটামুটি চলনসই লেভেল 3 লেভেল 4 লেভেলের আইটি সেক্টরে চলে যান, আইটিটা শিখেন ভালো করে। থার্ড অফ অল আমি বলবো ভাই ড্রাইভিংটা শিখে ফেলেন। অফুরন্ত সময়, বিশাল ক্যাম্পাস প্রত্যেকের, সেখানে ড্রাইভিংটা শিখেন। ড্রাইভিংটা ইম্পর্টেন্ট, আপনাদের সারা জীবন কাজে দিবে। ড্রাইভিংটা শিখে ফেলেন। চতুর্থ বলবো আপনি বিএনসিসি, রোভার স্কাউট এই টাইপ কিছু একটা করেন। হ্যাঁ, এগুলা আপনাকে লাইনে মানে লাইফটাকে একটা শেপে আনতে কাজ করবে। আর ফিফথ বলবো আমি ডিবেট করেন, বিতর্ক করেন। বিতর্ক খুব 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 বেশি আপনাকে নলেজেবল বানাইতে সহযোগিতা করে। বিতর্কের আপনাকে যুক্তি সম্পন্ন মানুষ করতে সহযোগিতা করবে। আর যারা, আরেকটা জিনিস বলবো, যারা মনে করেন যে আপনার যে লাইফস্টাইল, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন, ধরেন আপনি ধর্মীয় লাইফ লিড করতে কমফোর্ট ফিল করেন, আপনি ওইটা করেন। মানে আমার বন্ধু ওইরকম চলতেছে বিদায় আমার চল। ইউনিভার্সিটির একটা প্রধান সমস্যা, আমরা শো অফের একটা জায়গায় চলে যাই। আমার অমুক বন্ধু খুব কুল, সো আমি নিজেকে কুল দেখাইতে চাই। দরকার নাই ভাই, আপনার লাইফ স্টাইল আপনার জায়গায় কুল, আপনি আপনার জায়গায় কুল। মানে অন্যের মতো নিজেকে না বানায়া নিজে যে জায়গাটাতে আগ্রহ বোধ করেন, নিজে যে জায়গাটার প্রতি আগ্রহ বোধ করেন ওই জায়গাটাতে কাজ করেন। বাট এই যে যে 5টা জিনিসের কথা আমি বললাম, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ের নিজ দায়িত্বে দেওয়া উচিত। বিশ্ববিদ্যালয় না দিলে আপনি করেন। একটা আলাদা ভাষা শিখেন, আপনার আইএলটিএস এর একটা প্রস্তুতি নিয়ে ফেলেন, ইংলিশ দক্ষতা তৈরি হয়ে যাবে। ড্রাইভিং শিখেন, বিএনসিসি, রোভার স্কাউট এই টাইপ কিছু একটা করেন, ডিবেট করেন। আমার মনে হয় এই 5টা আইটেম যদি কেউ বিশ্ববিদ্যালয় থাকতে করে, আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় থেকে ভালো কিছু নিয়ে বের হতে পারে। সজল, আজকের এই আলোচনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন এবং খুবই চমৎকার আলোচনা করেছেন। আপনার অভিজ্ঞতা আমাদের জন্য অনেক উপকারে আসবে এবং আমাদের শ্রোতাদের জন্য অনেক উপকারে আসবে। আমাদের শ্রোতাদের কাছেও বলবো, যদি আপনারা এই বিষয়ে আরো জানতে চান তাহলে আপনারা আমাদের কমেন্ট সেকশনেও কমেন্ট করতে পারেন, কিংবা আহ, আমরা সজলের ইমেল অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি আমাদের ডেসক্রিপশনে, কিংবা আমাদের স্ক্রিনেও যাবে। আপনারা সেখানেও যদি কোনো প্রয়োজন বোধ করেন ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের কন্টেন্টের বিষয়ে যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে আবার। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।